হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ফিজিক্স। আজকে থার্ড সেমেস্টারের জন্য এবিটিএ সলিউশন নিয়ে আলোচনা করা হবে। এবিটিএর ফার্স্ট সেট অর্থাৎ সেট নাম্বার 1 এটা নিয়ে আজকে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো ভিডিও শুরু করার আগেই কিভাবে পড়লে 35-এর মধ্যে 35 পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, আগে সেই বিষয়ে আলোচনা করে নিই। প্রথমত, এই চ্যানেলে ক্লাস 12-এর কমপ্লিট সিলেবাস দেওয়া আছে, অর্থাৎ থার্ড সেম প্লাস ফোর্থ সেমের কমপ্লিট সিলেবাস দেওয়া আছে। চ্যাপ্টারগুলো দুই রকমভাবে আছে। একটা হচ্ছে ওয়ান শট ভিডিও, মানে একটা ভিডিওতেই কমপ্লিট চ্যাপ্টার দেয়া আছে, সমস্ত রকম থিওরি, কনসেপ্ট, নিউমেরিক্যালস, এভরিথিং যা কিছু প্রয়োজন। আর আরেক রকমভাবে আছে যে প্রত্যেকটা চ্যাপ্টার অনেক ডিটেলসে বলা আছে, লেকচার ওয়াইজ আছে। মানে প্লেলিস্টে দুই রকমভাবে পাবে, একটা ওয়ান শট ক্লাস 12 ওয়ান শট ভিডিও বা ওয়ান শট ভিডিও ক্লাস 12, সেখানে ওয়ান শটগুলো পেয়ে যাবে। আর চ্যাপ্টারের নাম দিয়ে প্লেলিস্ট করা আছে, সেখানে বিভিন্ন লেকচারের মাধ্যমে টপিক ওয়াইজ লেকচার করে চ্যাপ্টারগুলো কমপ্লিট করা আছে। তো দুই রকমভাবে তুমি পেয়ে যাবে। তো এক্সাম সেন্ট্রিকের জন্য কোনটা দেখবো আগে সেই বিষয়টা বলে দিই। পরপর কিভাবে দেখতে হবে আমি সেটা একটু সিকোয়েন্সটা বলে দিচ্ছি অল্প সময়ের মধ্যে। প্রথম কাজ হচ্ছে ওয়ান শট ভিডিও দেখে নেওয়া। তো তুমি কোথায় চলে যাবে? ক্লাস 12 ওয়ান শট ভিডিও, এই প্লেলিস্টে চলে যাও। এখানে কি পেয়ে যাবে বলো তো? এখানে ক্লাস 12-এর যে চ্যাপ্টারগুলো ওয়ান শট আকারে পেয়ে যাবে। এক একটা ভিডিওতে এক একটা চ্যাপ্টার কমপ্লিট। চ্যাপ্টারের যা কিছু প্রয়োজন, থিওরি, কনসেপ্ট, নিউমেরিক্যালস, এভরিথিং, সমস্ত কিছু পেয়ে যাবে ওয়ান শট ভিডিওতে। ঠিক আছে, বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট বললাম যে ওয়ান শট ছাড়াও কি ভিডিও দেওয়া আছে? ডিটেলস ভিডিও দেওয়া আছে, লেকচার ওয়াইজ। ডিটেলস ভিডিও কেমন দেওয়া আছে? লেকচার ওয়াইজ দেওয়া আছে। ঠিক আছে, তো ওয়ান শট দেখার পর তোমার যদি আরও অনেক কিছু জানার বিষয় থাকে, যে আমি এই চ্যাপ্টারটাকে আরও ডিটেলসে জানতে চাইছি, বইয়ের প্রত্যেকটা ওয়ার্ড লাইন ডিটেলসে বুঝতে চাইছি, জলের মতো সহজ ভাষায়, সব থেকে যত সহজ পসিবল সহজ ভাষায়, ওয়ান শট দেখার পরের কথা বলছি। তুমি তোমার এটা নলেজের জন্য, তোমার ফিজিক্সের প্রতি ইন্টারেস্টেড আছে, তো তুমি ইন্টারেস্টেড আছো, আরও বেশি জানতে চাইছো কেন হচ্ছে, কিসের জন্য, এভরিথিং, তাহলে আমি বলবো ডিটেলস ভিডিওটাও দেখে নিতে পারো। ওয়ান শট দেখার পর প্রথমে আগে ওয়ান শট, ঠিক আছে, তারপর ডিটেলস ভিডিওতে চলে যাও। ওকে, আচ্ছা। নাম্বার 3, এরপর কোথায় যাব? দেখো থার্ড সেম এমসিকিউ, এই প্লেলিস্টে চলে যাও। এই প্লেলিস্টে কী করা হয়েছে? চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া আছে। থার্ড সেমিস্টারে যতগুলো চ্যাপ্টার আছে সবগুলোর এমসিকিউ তুমি পেয়ে যাবে, ইম্পর্টেন্ট এমসিকিউ যেগুলো এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো সেখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ করে দেওয়া হয়েছে, তো সেটা দেখে নাও। তাহলে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো হয়ে গেল। 4 নম্বর, ফিজিক্সের নিউমেরিক্যালস করার জন্য কি প্রয়োজন? ফর্মুলা। তো একটা ভিডিওতেই কমপ্লিট ক্লাস 12-এর ফর্মুলা বলে দেওয়া হয়েছে চ্যাপ্টার ওয়াইজ, মানে চ্যাপ্টার লেখা আছে ফর্মুলা, চ্যাপ্টার লেখা আছে ফর্মুলা, এইভাবে। তাহলে সেটা কোথায় পাবে? ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা, এই প্লেলিস্টে চলে যাও। এই প্লেলিস্টে একটাই ভিডিও আছে, এটাই ক্লাস 12-এর সমস্ত ফর্মুলা। এখানে কি করা হয়েছে? ক্লাস 12-এর যতগুলো ফর্মুলা আছে চ্যাপ্টার ওয়াইজ লেখা আছে। তো তুমি এটা পুরো চ্যাপ্টারের ফর্মুলা সব লিখে নিতে পারো, বা থার্ড সেমিস্টারের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু লিখতে পারো, ফোর্থ সেমিস্টার পরে লিখতে পারো। আচ্ছা, এতে সুবিধা কী হবে? তুমি যে কোনো সময়ে তোমাকে বারবার বই বা নোটস খোঁজার প্রয়োজন নেই। একটা খাতায় লিখে নিলে, খাতাটায় হয়তো বারবার রিভিশন করছো, দেখছো, অঙ্ক করার সময় খাতাটা নিয়ে বসলে, তাহলে বেশি বই বা খাতা উল্টাতে হবে না। তাছাড়া কি আমরা সাধারণত যেটা করি, যে পড়ার সময় টেবিলের সামনে বা যেখানে পড়তে বসি তার সামনে নোটস আকারে আমরা কি পেজগুলোকে সামনে আঠা দিয়ে দেয়ালে মেরে দিতে পারি। সেটা কি সবসময় কি থাকবে? চোখের সামনে ফর্মুলাগুলো থাকবে, দেখলে সব সময় কি মাথার মধ্যে থাকবে, ফলে সব সময় জিনিসটা রিভিশন করতে প্রচুর হেল্প হবে। তো এত রকমভাবে তুমি হেল্প নিতে পারো এই ফর্মুলাগুলো থেকে। হয়ে গেল। 5 নম্বর কি? শর্টস ভিডিও, থার্ড সেম শর্টস, এই প্লেলিস্টে চলে যেতে পারো।
এবার কোয়েশ্চেন হচ্ছে প্লেলিস্টগুলো পাবো কোথায়? প্রথমত পেয়ে যাবে এই চ্যানেলের প্লেলিস্টে, বা দেখো ডিসক্রিপশান লিখে দিয়েছি, এই ভিডিও ডিসক্রিপশানে সমস্ত যতগুলোর লিঙ্কের প্লেলিস্টের কথা বলছি সবগুলোই পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশানে, ঠিক আছে, দেখে নিতে পারো। থার্ড সেম শর্টসে চলে যাও। এটা কখন কাজে লাগবে? দেখো আমরা সাধারণত কী করি, একটু সবসময় তার পড়তে ভালো লাগে না, পড়ার শেষে হয়তো একটু ক্লান্ত হয়ে গেছি, হয়তো একটু রেস্ট করছি, বা এমনি মোবাইল হয়তো সোশ্যাল মিডিয়া হতে পারে, ইউটিউব হতে পারে, ইনস্টাগ্রাম, ফেসবুক এই সমস্ত ইউজ করছি। তো এই যেহেতু এটা এক্সাম টাইম, তুমি ওই সময়টাকেও কাজে লাগাতে পারো। কোথায় চলে যাও? থার্ড সেম শর্টসে চলে যাও। এখানে এক একটা শর্টসের মাধ্যমে কি করা হয়েছে, সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, বলা হয়েছে কীভাবে হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু। তো তুমি সেখানে কি করতে পারো, ওই শর্টসগুলো স্ক্রল করতে পারো, তাহলে কী হবে, সবসময় রিভিশন হতে থাকবে। তো এটা প্রচুর গুরুত্বপূর্ণ তোমার জন্য। ফাঁকা সময়কেও তুমি ইউটিলাইজ করতে পারো শর্টস দেখে, বা যে কোনো সময় তুমি ইউজ করতে পারো। এটা রিভিশনের জন্য প্রচুর হেল্পফুল, আমি বারবার রিপিট করব, এটা রিভিশনের জন্য প্রচুর হেল্পফুল তোমার থার্ড সেম শর্টস, ঠিক আছে। এটা কখন হেল্পফুল, তুমি তো মনে করো এক্সাম দিতে যাচ্ছ, সেই সময় মোবাইল তো তুমি অবশ্যই গাড়ির মধ্যে বা যার সাথে যাচ্ছ সেখানে রেখে যাবে। সিনেমা বলছি, দেখো এক্সাম হলে তো আর ঢুকবে না, তো কি তুমি যেতেও তুমি চাইলে স্ক্রল করতে পারো, এতটা হেল্পফুল, বুঝতে পারলে? তো এটা প্রচুর হেল্পফুল রিভিশনের জন্য। তুমি থার্ড সেম শর্টসগুলো সবসময় স্ক্রল করতে পারো, সেখানে সমস্ত কিছু ব্যাখ্যা করা হয়েছে, কেন হচ্ছে, কিসের জন্য, উত্তর কোনটা হবে, এভরিথিং। এক একটা শর্টসে একটা করে এমসিকিউ বলে দেওয়া হয়েছে। আচ্ছা 6 নম্বর, তুমি PYQগুলো দেখতে পারো, প্রিভিয়াস ইয়ার সলিউশন। এর মানে কি? দেখো আগে আর এখনকার মধ্যে পার্থক্য কী? থার্ড সেমে কি শুধু এমসিকিউ, কিন্তু আগে কী ছিল, সমস্ত রকম থিওরি বেসড কোয়েশ্চেন, কিছু এমসিকিউ, কিছু নিউমেরিক্যালস। কিন্তু একটা বিষয় বলে, এমসিকিউ মানে কি? ওই কোয়েশ্চেনগুলোই তো এমসিকিউ ফর্মে করা হয়েছে বা আরও অন্যান্য ফর্মে করা হয়েছে, তো কোয়েশ্চেন তো ওগুলোই, হ্যাঁ কি না? শুধু টাইপটা চেঞ্জ হয়েছে, আগেও তো এমসিকিউ ছিলই। তুমি কি করতে পারো, প্রিভিয়াস ইয়ার সলিউশন, দেখবে ক্লাস 12 লেখা আছে, এখানে গিয়ে 2015 থেকে 2023 কমপ্লিট সলিউশন করে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বছরের ফিজিক্স পেপারের কমপ্লিট সলিউশন। এবার তোমরা বলে কোয়েশ্চেন কোথায় পাবো? কোয়েশ্চেন খোঁজার দরকারই নেই, ভিডিওতে কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে, কোয়েশ্চেন লেখা আছে, উত্তর লেখা আছে, সুতরাং তোমার কোনো সমস্যাই হবে না। তো সেগুলো দেখে নিতে পারো। তো এইভাবে যদি করতে পারো তাহলে কোনো সমস্যা হবে না। আর এই তো যেটা এবিটিএ সলিউশন দিতে শুরু করা হলো, যতটা সম্ভব পসিবল দেওয়া হবে। তো এবিটিএ সলিউশন প্লেলিস্ট থেকেও তুমি হেল্প নিতে পারো, বুঝতে পারলাম? তো এই ছিল সমস্ত বিষয়। তো এই প্লেলিস্টগুলো প্রচুর ইম্পর্টেন্ট, ওকে। শর্টস প্রত্যেকটা প্লেলিস্টই ইম্পর্টেন্ট। ক্লাস 12 ওয়ান শর্ট ভিডিও, থার্ড সেম এমসিকিউ, 12-এর ফর্মুলা ডিটেলসে জানার জন্য এভরিথিং। তো তুমি যদি এইভাবে পড়তে পারো কোনো অসুবিধা হবে না। যেহেতু এখন সময় অল্প, আমি যেটার উপর এখন বেশি জোর দিতে বলবো, ঠিক আছে, যেহেতু আশা করছি তোমার এখন চ্যাপ্টার দেখা হয়েই গেছে। যদি কোনো চ্যাপ্টার এখনও না ভালোভাবে হয়ে থাকে, আমি দেখো একদম লাস্ট মোমেন্টের জন্য বলছি, এক্সাম আর কিছুদিন পরেই, এখন তার ডিটেলস ভিডিও দেখার সময় নেই, এটা ফাঁকা সময় বা সময় থাকলে আলাদা বিষয় ছিল। এখন তুমি যেটা করতে পারো, কোনো চ্যাপ্টার যদি এখনও কিছু না হয়ে থাকে বা ঠিকঠাক পরিষ্কার হয়নি, ওয়ান শট দেখে নাও, আমি বলবো আগে এটা রেকমেন্ড করব। তারপরে থার্ড সেম এমসিকিউ চলে যাও, তারপরে এই তো আর প্লেলিস্ট, এই তো এগুলো করো, আর শেষে PYQ আছে। তো যে চারটা মাস্ট করতেই হবে, আরও একবার রিপিট করছি, তোমার কোনো চ্যাপ্টার ঠিকঠাকভাবে হয়নি, ওয়ান শট দেখে নাও। যদি চ্যাপ্টার হয়ে গেছে, এই দুটো এখন ছেড়ে দাও, ঠিক আছে। কোনো চ্যাপ্টার হয়নি এখনও ঠিকঠাকভাবে, মোটামুটি হয়েছে, স্কুলে হোক বা টিউশনে হোক ঠিকঠাকভাবে এখনও পরিষ্কার নেই, ওয়ান শট দেখো, ওকে। এই মোমেন্টে আমি এটা দেখতে মানা করছি ডিটেলসটা, যেহেতু তোমার এক্সাম সামনে। সেকেন্ড কী করো, থার্ড সেম এমসিকিউ চলে যাও, ইম্পর্টেন্ট এমসিকিউগুলো দেখে নাও, তারপরে 12-এর সমস্ত ফর্মুলা দেখে নাও। আর শর্টসে তো প্রচুর হেল্পফুল, তোমার এটা প্রচুর হেল্পফুল হয়েছে। এইভাবে তুমি এগিয়ে চলো, আশা করছি কোনো অসুবিধা হবে না, ওকে। এবার ডিরেক্ট আমরা চলে আসছি এবিটিএ সলিউশনে। আচ্ছা, যেভাবে সলিউশনগুলো করাবো আমি বলে দিই, আমি কোয়েশ্চেন লেখাবো না, আমার হাতে বই থাকবে, তোমরাও বইটা খুলে রাখো, সেট 1 খুলে দাও, ওকে। আমি ফার্স্ট কোয়েশ্চেনটা পড়বো, তারপরে সমাধানে যাব, হয়েছে। আমি শুরু করলাম তাহলে, আশা করছি সবাই এবিটিএ সামনে রেখেছো, ওকে। সেট 1 খুলে দিয়েছো, শুরু করলাম। কোয়েশ্চেন নাম্বার 1 কী বলছে দেখে নাও, যেটা সেকশন এ আছে, ওকে। আমি এখানে লিখে দিচ্ছি সেকশন এ, দেখবা লেখা আছে এরকম, সেকশন এটা শুরু করলাম, ওকে। আচ্ছা, কি বলছে, দুটি সমান্তরাল পাতে, 1 নম্বর কোয়েশ্চেন, দুটি সমান্তরাল পাতে সমজাতীয় আধান আছে, এদের উভয়ের আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা হলে পাত দুটির মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। দেখো এটা কোনোরূপ ফর্মুলা ছাড়াই তুমি করতে পারবে, কোনো ফর্মুলার প্রয়োজন নেই, ওকে।
এটা অসীম পাত, দুটো অসীম পাত ভেবে নাও, দুটোই সিগমা আধানের তলমাত্রিক ঘনত্বে দেওয়া আছে, দুটি সমজাতীয় পাত বলেছে, যাই হোক। আচ্ছা, সিগমা, দুটোই সিগমা, ঠিক আছে, সমান আধান, সমান সমজাতীয় আধান আছে, মানে দুটোই, কোনো কিছু আধান নেবে না, আমরা সবসময় প্লাস ভাববো, এটুকু মনে রাখি। তুমি মাইনাসও ভাবতে পারো, কিন্তু রুলস হচ্ছে কোনো কিছু আধান না থাকলে প্লাস ভাবা, এটুকু মনে রাখবো। তাহলে এটা প্লাস সিগমা ঘনত্ব, আধানের তলমাত্রিক ঘনত্ব আহিত, এটাও সেম। এবার মধ্যবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, এবার মনে রাখবো কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে সেখানে কত আধান আছে ভাবতে হয়, +1, এই লাইনটা মনে রাখবো। কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য মানে সেখানে কত আধান আছে, +1। এবার দেখো কোনো ফর্মুলা, সেটা কী করে হচ্ছে, এটা প্লাস আধান আহিত, প্লাসকে কী করবে বলো, বিকর্ষণ, তাহলে এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এই দিকে হবে, হ্যাঁ কি না, প্লাস কী করবে, বিকর্ষণ, এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ এই দিকে হবে, হ্যাঁ কি না। আর অসীম পাতের নিকটে ক্ষেত্র প্রাবল্য কত হয় আমরা জানি, এটা না জানলেও চলবে, জাস্ট বলে দিচ্ছি, σ/2ε0, হ্যাঁ কি না, এটা না জেনে অঙ্ক হয়ে যাবে। কী করে দেখো, এটাও সিগমা, এটাও সিগমা, হ্যাঁ কি না, এই দিকে যতটা ক্ষেত্র প্রাবল্য এর জন্য হবে, এর জন্য ততটাই ক্ষেত্র প্রাবল্য, তাহলে কত হয়ে গেল, নেট ফোর্স 0, তাহলে নেট তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে, অপশন সি। বুঝতে পারলাম কেন 0 হলো, কারণ দুটো সমান ও বিপরীত অভিমুখী, প্লাস বিকর্ষণ, প্লাস বিকর্ষণ, নেট ক্ষেত্রফল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0। বুঝতে পারলাম রিজন। নেক্সট, পরের চিত্রটা দেখো, এরকম একটা চিত্র আছে, আমি একটু এঁকে দিচ্ছি, সামথিং এইরকম একটা চিত্র আছে। 2 নম্বরের কোয়েশ্চেনটা দেখে নাও, এ আর বি, এটা এ, এটা বি, এটা কত ভোল্ট বলেছে, 6 ভোল্ট, এটা কত ওহম, 2 ওহম, এটা কত 9 ভোল্ট, এটা কত 0.7 ওহম, ঠিক আছে। ভিএ মাইনাস ভি, কারেন্ট কোন দিকে যাচ্ছে, এ পাশে 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ভিএ মাইনাস ভিবি চেয়েছে, দেখো ভিএ মাইনাস ভিবি, তো ভিএ মাইনাস ভিবি মানে কি, মাইনাস ফর্মুলা মনে রাখবো, কেভিএল ফ্রম এ টু বি, এটা শর্ট ফর্ম যেন মনে থাকে এই টাইপসের ম্যাথসের ক্ষেত্রে, ঠিক আছে। কারেন্ট, ভোল্টেজ এই সমস্ত দিয়ে দেবে, রোধ, বিভব পার্থক্য বা বিভব চাইবে কোনো একটা বিন্দুর, এরকম থাকলে এই ফর্মুলা, ভিএ মাইনাস ভিবি সমান মাইনাস কেভিএল ফ্রম কি, এ টু বি, এ থেকে বি, খালি মাইনাস লাগিয়ে দিও, হয়েছে। আচ্ছা দেখো কী করে করবো, কেভিএল মানে জানি, যাচ্ছি দেখো, নিম্ন উচ্চ থেকে নিম্ন মানে মাইনাস, তার -6, কেভিএল মানে কি, কারশফস ভোল্টেজ ল, কারশফের যেটা দ্বিতীয় সূত্র। এবার দেখো কোন দিকে যাচ্ছে, কারেন্ট তো এই দিকে, হ্যাঁ কি না, কারেন্টের দিকে, তো কারেন্টের দিকে কি -IR, তাহলে I3 R2, তাহলে -3 × 2। দেখো নিম্ন থেকে উচ্চ মানে প্লাস 9 ভোল্ট, আবার কারেন্টের দিকে যাচ্ছে, তাহলে মাইনাস কত কারেন্ট 3, আর এটা কত 0.7। বুঝতে পারলাম রুলসটা, এটা তো জানাই আছে আমাদের, উচ্চ থেকে নিম্ন, আর না জানা থাকলে যদি ভুলে গিয়ে থাকো তো 1 শট ভিডিও চলে যাও, ঠিক আছে। আচ্ছা, কারশফের সূত্রে মেবি 1 শট নেই, ও ডিটেলস ভিডিওটা দেখে নিও কারশফের সূত্রে, তাহলে বুঝে যাবা, হয়েছে। আচ্ছা দেখে নাও, বুঝতে পারলাম, ফর্মুলা ইউজ করে নাও, উচ্চ থেকে নিম্ন মাইনাস, কারেন্টের দিকে -I × R, নিম্ন থেকে উচ্চ +9, কারেন্টের দিকে -I × R, চলো কত হবে দেখো, মাইনাস কত, -6, এটা কত -6 মানে কত, -12, আর এটা কত +9, এটা কত -2.1। এবার তুমি বলো কত হবে, -12 আর কত +9 মানে -3, তাহলে -5.1, তাহলে মাইনাস মাইনাসে কত প্লাস, তাহলে +5.1 ভোল্ট, এটা হবে আনসার, +5.1, অপশান ডি। পরের কোয়েশ্চেন কী বলছে দেখো, 3 কোয়েশ্চেনটা, 3 কোয়েশ্চেন, একটি বাড়িতে 220 সরবরাহ লাইনের সুরক্ষার জন্য 9 অ্যাম্পিয়ার ফিউজ লাগানো আছে, সমান্তরাল সমবায়ে কতগুলি 60 ওয়াট বাল্ব লাগানো যেতে পারে, অপশান দেওয়া আছে। আচ্ছা কী করে করব বলো, আচ্ছা বলো তো, টোটাল ভোল্টেজ কত, 220 ভোল্ট, হ্যাঁ কি না, আর কারেন্ট কত 9, তাহলে মনে আছে টোটাল ক্ষমতা P সমান কি VI, তো আগে টোটাল ক্ষমতাটা বের করি, তাহলে 220 V × I কত 9, তাহলে কত হলো 0, 9 × 2 = 18, 9 × 2 = 18, 19, এত ওয়াট, তাহলে টোটাল ক্ষমতা প্রোভাইড করতে পারবে এতটা। আর একটা বাতির ক্ষমতা কত 60, তাহলে কতগুলো বাতি লাগানো যাবে, তাহলে ভাগ করে দাও, ওতে বাতির সংখ্যা সমান কত, টোটাল ক্ষমতা বা একটা বাতির ক্ষমতা, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে, 3 × 6 = 18, 3 × 6 = 18, 33, অপশান বি। বুঝতে পারলাম, এটা টোটাল ক্ষমতা এতটা প্রোভাইড করতে পারে, আর আছে কতগুলো বাতি, একটা বাতি, তাহলে ভাগ করে দাও, তাহলে টোটাল পেয়ে যাবো। 4 নম্বরের কোয়েশ্চেনটা কী দেখো, 4 এত পাক সংখ্যা এত ক্ষেত্রফলে কোনো সলিনয়েডের চৌম্বক ভ্রামক এত, সেটির তড়িৎ প্রবাহ। আচ্ছা কী বলে, চৌম্বক ভ্রামকের ফর্মুলা কি, PM = কি NIA,
হ্যাঁ কি না? তাহলে আই চেয়েছে, তাহলে আই মানে কি পিএম বাই কী হবে বলো, চুম্বক ভ্রামক বাই কি এন ইন্টু এ। পিএম মানে চুম্বক ভ্রামক কত বলো, চুম্বক ভ্রামক কত বলেছে 0.6 বাই পাক সংখ্যা কত 900 বাই ক্ষেত্রফল কত 2 × 10⁻⁻4। ঠিক আছে? আচ্ছা দেখো এটা কী করে করবো তাহলে, দেখে নাও, দুটো শূন্য, ওকে, এখানে তাহলে -2 হয়ে গেল, -2 উপরে গেলে কত হয়ে যাবে +2, তো এটা গেলে 60, এক লাইনে করে দিলাম, 9 × 2 রেখে দিলাম। দেখো বুঝতে পারলে কি বলে, এটা কী করলাম, দুটো শূন্য খেয়ে গেল। ঠিক আছে, তাহলে -2 উপরে গেলে +2, তাহলে 0.60। চলো কাটাকাটি করে নিই, তাহলে কত হবে, এটা 2 দিয়ে কাটলে কত 30, 30 বাই 9, 3 9 27, মানে 3 পয়েন্ট সামথিং, 3.33 অ্যাম্পিয়ার। অপশান কত সি। বুঝতে পারলাম। পরের কোয়েশ্চেন 5, দেখো 5এরটা কী বলছে। 5এর কোয়েশ্চেন, আদর্শ চোখ কুণ্ডলীর, চোখ কুণ্ডলী মানে কি, চোখ মানে হচ্ছে উচ্চ স্বাবেশাঙ্ক নিম্ন রোধ, এটা মনে রাখার বিষয়, এটা বোঝার কোনো কিছু নেই। 6 কী বলছে দেখো, একটি তড়িৎ বর্তনীতে আবেশক ও রোধকের শ্রেণী সমবায় যুক্ত আছে, আবেশক ও রোধকের দুই প্রান্তের বিভব প্ররোধ মোট। আচ্ছা দেখে নাও, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, রোধক আছে আর আবেশক আছে, একটা আবেশক আছে আর একটা রোধক আছে, ঠিক আছে, এসি বর্তনী যুক্ত আছে, এটা এল, এটা কি আর, আবেশক রোধক, এদের দুই প্রান্তের বিভব প্রভেদ বলে দিয়েছে, এটা বলে দিয়েছে কত যেন, এটা 16 ভোল্ট, আর এর দুই প্রান্তের বলে দিয়েছে কত 20 ভোল্ট। তাহলে টোটাল রোধ কত, তো এটা তো ডিরেক্ট ফর্মুলা ইউজ করে না, টোটাল বিভব প্রভেদ এই দুই প্রান্তের, তো দুই প্রান্তের বিভব প্রভেদ ফর্মুলা কি, ভি সমান কি VR স্কোয়ার প্লাস কি VL স্কোয়ার, এটা ডিরেক্ট ফর্মুলা। তো VR মানে কত বলো 16 স্কোয়ার, আর VL মানে কত বলো 20 স্কোয়ার, তাহলে কত হবে 16 × 16 কত হবে 256, সেটাই তো হয় 225 256 মেবি 256 আর 236, একটু ভেবে দেখো তো, এটা কত 400, তাহলে কত হচ্ছে 756, এরকম কিছু হওয়া উচিত, মনে তো হচ্ছে। এবার বলো এটা কত হতে পারে, 25 25-এ কত হয় 25 × 25 কত হয় 625, আর এটা কত আছে 756, মানে 25-এর একটু বেশি হবে, আচ্ছা সরি এটা 656 656। তো ভালো করে দেখো 25 × 25 কত হয় 625, তার থেকে কি আছে একটু বেশি, তাহলে 25 পয়েন্ট সামথিং আনসার হবে, তাহলে অপশান বি 25.6। বুঝতে পারলাম। একদম কমপ্লিট ক্যালকুলেশন করার প্রয়োজন নেই, মোটামুটি একটু কাছাকাছি আইডিয়া নিতে হবে, ঠিক আছে, এটা মনে রাখিও, এটা এমসিকিউ এর রুলস হচ্ছে, কমপ্লিট ক্যালকুলেশন করার প্রয়োজন হয় না, একটু আইডিয়া নিতে হয়, ওকে। আচ্ছা পরের কোয়েশ্চেন কী বলছে দেখে নাও, পরের কোয়েশ্চেনটা ট্রাই করো পজ করে। পরের কোয়েশ্চেন নম্বর কত হবে গো 7, যা 7-এর কোয়েশ্চেনটা দেখো কী করে করব। কোয়েশ্চেন নাম্বার 7, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে পর্যায়কাল আগে বের করে নিই। টি সমান কি 1/n 1/f, যা লিখবে লিখো 50 মানে কত 0.02 সেকেন্ড, যেহেতু সব মিলি সেকেন্ডে আছে, মিলি সেকেন্ড করলে কত দিয়ে গুণ করতে হবে 1000 দিয়ে, তা 1000 দিয়ে গুণ করলে কী হয়ে যাবে বলো মিলি সেকেন্ড, মানে কত হয়ে গেল 20 মিলি সেকেন্ড। এটা হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল মানে কি শোনো, পর্যায়কাল মানে হচ্ছে এটা, এই যে দেখো না, এটা একটা এসি কারেন্ট এটুকু আঁকলাম ধরো, তো এখান থেকে এখানে একটা পূর্ণ চক্র, হ্যাঁ কি না, এটা হচ্ছে, এটা কমপ্লিট হতে যে সময় লাগে ওটাকে পর্যায়কাল, তাহলে এটা কমপ্লিট হতে কত সময় লাগছে 20 মিলি সেকেন্ড। এবার ভালো করে দেখো, কোয়েশ্চেন হচ্ছে শূন্য থেকে সর্বোচ্চ যেতে কত সময় লাগবে, এবার ভালো করে দেখো তো, শূন্য থেকে সর্বোচ্চ যেতে যা সময় লাগবে, সর্বোচ্চ থেকে শূন্য আসতে একই রকম, আবার শূন্য থেকে সর্বোচ্চ, আবার সর্বোচ্চ থেকে শূন্য, তাহলে ক ভাগে ভাগ করতে পারি 1 2 3 4, তাহলে পূর্ণ চক্রটাকে 4 ভাগে ভাগ করতে পারি। বুঝতে পারলে, শূন্য থেকে যেহেতু কোথায় যাব, শূন্য থেকে কত যাব বলো, শূন্য থেকে কোথায় সর্বোচ্চ, তো এটা কি টোটালটার কত ভাগ, এটা কত ভাগ 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ কি না, দেখো এটা 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 টোটালটা 4 অংশে ভাগ করতে পারি, তাহলে এটা কত ভাগ 4 ভাগের 1 ভাগ, তাহলে একে 4 দিয়ে ভাগ করে দাও, তাহলে আনসার হবে 20 এখান থেকে এখান 20 মিলি সেকেন্ড, তাহলে এখান থেকে এখান কত হবে 4 ভাগে ভাগ করে দাও, কারণটা বুঝতে পারলা, এটা 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 একই টাইম, তো তাহলে আনসার হবে 5 মিলি সেকেন্ড। অপশান কোনটা আছে দেখো তো, অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 8 কী বলছে দেখো, নিম্নের কোন তড়িৎচুম্বকীয় তরঙ্গ যা সূর্য থেকে গ্রিন হাউস এফেক্ট, আচ্ছা গ্রিন হাউস এফেক্ট পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত কে করে, ইনফ্রারেড বা অবলোহিত, অপশান বি, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 9, শূন্য মাধ্যমে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গের চৌম্বক ক্ষেত্র সংশ্লিষ্ট গড় শক্তি ঘনত্ব, এটা ডিরেক্ট ফর্মুলা, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের যে শক্তি ঘনত্বের ফর্মুলা B²/2μ0। যদি তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা বলতো তাহলে কী হতো বলো তো,
তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা বলে হাফ এপসাইলন নট এ স্কোয়ার। এটা যদি তড়িৎ ক্ষেত্রেরটা বলতো, বুঝতে পারলাম? এটা মনে রাখিও, এটা চৌম্বক ক্ষেত্রটা। সুতরাং অপশান কোনটা হবে? অপশান বি। ঠিক আছে, পরের কোয়েশ্চেন কী বলছে দেখো, 10এরটা দেখো, 10এর কোয়েশ্চেন কী বলছে। এত বলেছে মাধ্যমের প্রতিসরাঙ্ক কত, বলো প্রতিসরাঙ্ক এন সমান কী লিখতে পারি, বা মিউ সমান সি বাই ভি। বা সি মানে কি বলো 1/√অফ কি মিউ নট এপসাইলন নট, আর ভি মানে কি 1/√অফ মিউ এপসাইলন। তাহলে কত হলো √অফ মিউ এপসাইলন ওপরে আর মিউ নট এপসাইলন নট নিচে, এই হচ্ছে ফর্মুলা। তাহলে কত, এখানে এন কেন লিখলাম, মিউ কেন লিখলাম না, কারণ এখানে যেহেতু মিউ আছে তো গন্ডগোল লেগে যাবে, তার জন্য প্রতিসরাঙ্ককে এন দিয়ে এখানে লিখলাম। ওকে, তাহলে অপশান বি হয়েছে। সেকশন বি চলে এলাম, চলো এবার চলে আসছি সেকশন বি। দেখো সেকশন বি কী বলছে 11 দাবি আর কারণ। দাবি কি বলছে, আবদ্ধ তলে যদি কোনো আধান না থাকে তবে বদ্ধ তল থেকে নির্গত মোট ফ্লাক্স 0। একদম ঠিক, কারণ কোনো তল থেকে নির্গত ফ্লাক্স ফাই সমান কিউ বাই এপসাইলন নট। যদি কিউ না থাকে তাহলে ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ফ্লাক্স কত হয়ে যাবে? 0। ঠিক আছে, তাহলে এটা একদম ঠিক বলেছে, কিউ 0 হলো 0, একদম সঠিক। যুক্তি কী দিচ্ছে, গাউসের উপপাদ্যটি যে কোনো আবদ্ধ তলের ক্ষেত্রে প্রযোজ্য, আবদ্ধ তলের আকারের ওপর নির্ভরশীল নয়। এটাও ঠিক, এই কথাটা ঠিক, কিন্তু বলো তো এই যেটা দেওয়া হলো কারণ, এটা কি এটার কারণ হলো? ভালো করে বলে দেখো, ভেবে দেখো এর কারণটা কি। যখন কোনো বদ্ধ তলের ভেতরে কোনো আধান থাকে না, তড়িৎ ফ্লাক্স কী হয়ে যায়? 0। তার কারণটা কি? কারণ ভেতরে ক্ষেত্র প্রাবল্য কী হবে? 0 হবে, হ্যাঁ কি না? কিন্তু এখানে কি বলছে দেখো তো, এখানে বলছে যে কারণটা গাউসের উপপাদ্যটি আবদ্ধ তলের ক্ষেত্রে প্রযোজ্য, একদম সঠিক। আবদ্ধ তলের আকারের ওপর নির্ভরশীল নেই, এটাও ঠিক। কিন্তু এটা কি ওর কোনো কারণ হচ্ছে? ভালো করে ভেবে দেখো, এই কথাটা সঠিক কিন্তু ওর কারণটা নয়। তো আমরা কি বলতে পারি, কোনটা সঠিক হবে? দাবি ও যুক্তি উভয় সঠিক। যুক্তি হলে দাবির ব্যাখ্যা নয়, দাবি অপশান বি হবে। দেখে নাও, দুটো কথাই ঠিক কিন্তু কারণটা দাবির সঠিক ব্যাখ্যা নয়। 12টা কী বলছে দেখো, একই রকম। সাইক্লোট্রনের মাধ্যমে ধনাত্মক আয়নকে ত্বরান্বিত করা যায়, একদম সঠিক। কাকে কাকে করা যায়? ধনাত্মক আয়ন, প্রোটন, আর কাকে করা যায়? আলফা, এগুলোকে করা যায়। কাকে করা যায় না? নিউট্রন, তারপরে ইলেকট্রন। নিউট্রনকে কেন করা যায় না? নিস্তড়িত। আর ইলেকট্রনকে কেন? অত্যন্ত হালকা। যুক্তি কী দিচ্ছে, সাইক্লোট্রনের কম্পাঙ্ক কণার গতিবেগের উপর নির্ভরশীল নয়। এটা একদম ঠিক যে সাইক্লোট্রনের কম্পাঙ্ক এন সমান কী হয় বলো? QB/2πm। এখানে ভি বলে কোনো কিছু আছে? দেখো ভি বলে নেই। তো কারণের যে কথাটা সেটা সঠিক কিন্তু ব্যাখ্যাটা সঠিক নয়। ঠিক আছে, ব্যাখ্যাটা কি? ধনাত্মক আয়নকে অবশ্যই করতে পারি। ঠিক আছে, ধনাত্মক আয়নকে যেহেতু আহিত, আর ওর অবশ্যই যে ইলেকট্রনের মতো এতটাও ভারী নয়। ঠিক আছে, তো অবশ্যই করতে পারি, অতটা হালকা নয়, সরি। সুতরাং আবার অপশান তাহলে কী হবে, যে দুটোই কথা ঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। তাহলে অপশান কোনটা হবে? অপশান বি, সে একই রকমভাবে। 13 কোয়েশ্চেন কী বলছে দেখো, 13 একটা অঙ্ক আছে দেখো তো, এরকম সামথিং বলেছে। এটা সি বলে দিয়েছে, এটা 2C, এটা সি, আবার 2C এরকম বলা আছে, এটা এম বলা আছে, এটা এন বলা আছে, এটা AB বলা আছে, AB কত ভোল্ট? 60 ভোল্ট। এটা বলে দিয়েছে 60 ভোল্ট। দেখে নাও এবার কী বলছে, এটা 2C, এটা কত? সি, 2C, আর এটা কত? সি। ঠিক আছে, এ ও বি এর মধ্যে কোয়েশ্চেনটা কী চেয়েছে? এম এন এর মধ্যে বিভব প্রভেদ, এঁকেছে এন এর মধ্যে বিভব প্রভেদ, এখানকার মধ্যে বিভব প্রভেদ চেয়েছে। চলো করা যাক, ভালো করে বলো। এই দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদ কত? এ আর বি এর মধ্যে, মানে এই দুই প্রান্ত একই কথা, 60 ভোল্ট। এবার এই তিনটা ধারক কিসে আছে বলো? পরপর। এই তিনটা ধারক পরপর কিসে আছে? শ্রেণী। দেখো 2C শেষ, সি শুরু, আবার 2C শেষ। তাহলে এই তিনটে ধারক পরপর কিসে আছে? শ্রেণীতে। তো শ্রেণীর ক্ষেত্রে আগে তুল্য ধারক করতে পারে করো, তাহলে 1/C' করে দিলাম। 1/C1 মানে কত? 1/2C, 1/C2 মানে কত? 1/C, প্লাস 1/C3 মানে কত? 1/2C। তাহলে 2C লসাগু গেল, তাহলে 1 + 2 + 1 মানে 4/2C মানে কত? C/2। এটা হলো তুল্য ধারকত্ব, কোনটা? এই তিনটের। ঠিক আছে, এবার কিউ সমান কী বলো? CV, তো C' ভি করে দিলাম। তো C' এর জায়গায় কত লিখবো? C/2, আর ভি এর জায়গায় কত আছে? 60, মানে কত? 30C হয়ে গেল। এটা কী পেলাম? কিউ। এটা কী পেলাম বলো? কিউ পেলাম, 30C। এবার শোনো, এই কিউটা কার? এই যে এদের তুল্য। তো তুল্য মানে কি? শ্রেণীতে আধান সমান হয়, তাহলে এটারও কিউ সেম, এটারও কিউ সেম, এটারও কিউ সেম। ঠিক আছে, এই তিনটেরই আধান কিউ, কারণ শ্রেণীতে আধান কি হয়? সেম। ঠিক আছে, দুই প্রান্তের বিভব প্রভেদ কত? 60,
আর এদের তুল্য কত C/2 তাহলে কিউ সমান সিবি, তিনটেরই আধান সেম। এবার এর দুই প্রান্তের বিভব পড়বে, তাহলে VMN চেয়েছে, তুমি বলো কিউ সমান সিভি, তাহলে ভি সমান কি Q/C, তাহলে Q/C, সি মানে কত এটা, তাহলে এটা সি আছে। কিউ এর ভ্যালু কত বলো 30C বাই কত সি, তাহলে 30 অ্যান্সার হবে, 30 ভোল্ট। অপশান কোনটা আছে, অপশান ডি। বুঝতে পারলাম, শ্রেণীতে আধান সেম হয়, এটা মনে রাখতে হবে। ওকে, তাহলে অপশান ডি। পরের কোয়েশ্চেন কি বলছে দেখে নাও, পরের কোয়েশ্চেন ট্রাই করি কি বলছে দেখো, মেটালাম এটা। দেখো এই যে এটা তো ডিরেক্ট তুমি করতে পারবা, এটা তো হুইস্টন ব্রিজ আর কিছুই না, ঠিক আছে? যারা ওয়ান শট ভিডিও দেখে এসছো তারা এসব জানো, এটা ডিরেক্ট হুইস্টন ব্রিজ। কী করে চলো বুঝিয়ে দিচ্ছি। ওকে, এটা এ আর বি সবগুলো আর বলে দিয়েছে, সবগুলো আর, প্রতিটি রোধের মান আর বলেছে, ঠিক আছে? এটা দেখায়নি কিন্তু সবগুলোর মান আর হয়েছে। কোয়েশ্চেন হচ্ছে এ ও বি এর মধ্যে তুল্য ধারক, তুল্য রোধ। ভালো করে দেখো, এটা এ মানে একই কথা, এটা এ, এটা বি মানে কি, এটা বি, সরি এটা উল্টোপাল্টা দিচ্ছি, এটা বি মানে এটা বি, এই পয়েন্টটা একই কথা, আর এটা এ মানে এটাও এ, একই জিনিস। বুঝতে পারলাম? কার কার মধ্যে তুল্য ধারক, এ বি, তাহলে এ বি আঁকছি, দেখো এ কে দিলাম, বি একে দিলাম, আরও দুটো পয়েন্ট নিলাম, এটাকে সি বললাম আর এটাকে ডি বললাম, তাহলে সি বলে দিলাম একটাকে, একটাকে ডি বলে দিলাম। ভালো করে দেখো, এই রোধটা কার কার মধ্যে আছে, এ আর কি ডি, তাহলে এ আর ডি এর মধ্যে কোনটা একটা রোধ। আচ্ছা, এই রোধটা কার কার মধ্যে আছে, দেখো এইটা এ আর সি, তাহলে এ আর সি এর মধ্যে একটা রোধ হয়ে গেল। আচ্ছা, এটা কার কার মধ্যে আছে, সি আর ডি, তাহলে এটা সি আর ডি এর মধ্যে আছে, এটাও হয়ে গেল। এটা কার কার মধ্যে, সি আর বি, তাহলে সি আর বি এর মধ্যে একটা রোধ হয়ে গেল, এটাও হয়ে গেল। এটা কার কার মধ্যে, বি আর ডি, বি আর ডি, তাহলে চারটাই আর। এবার একটা বিষয় বলো, P/Q সমান R/S করো তো, তাহলে R/R1, R/R1, তাহলে P/Q সমান R/S, তাহলে মিডিল একটা নেই ভাবো। তাহলে এ আর বি এর মধ্যে তুলনা কত, ওপরটা কত শ্রেণীতে আছে, আর প্লাস আর কত 2R, তাহলে ওপরে 2R হয়ে গেল। একই রকম আর প্লাস আর কত 2R, নিচেও 2R, তাহলে ওপরে 2R নিচে 2R কিসে আছে, সমান্তরালে, হ্যাঁ কিনা? তাহলে সমান্তরালের ক্ষেত্রে তুল্যরোধ কী করে বের করতে হয়, দুটো থাকলে গুণফল বাই যোগফল, বা শর্ট ফর্ম R/M। তো যাই গুণফল বাই যোগফল যদি করি 2R ইন্টু 2R বাই কত হয়ে বলো, 2R প্লাস 2R, হ্যাঁ কিনা? তাহলে ওপরে কত হয়ে গেল 4R স্কোয়ার, আর নিচে কত 4R, কাটাকাটি করলে উত্তর আর হবে, দেখে নাও আর, অপশান এ। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেন কী বলছে দেখে নাও। আচ্ছা, 15 নম্বর কোয়েশ্চেন একটা চিত্র দেওয়া আছে, এটা বোঝার চেষ্টা করি। 15 নম্বর কোয়েশ্চেন একটা চিত্র দেওয়া আছে, দেখে নাও কেমন, এরকম একটা চিত্র আছে। ওকে, আগে চিত্রটা এখানেই এরকম বলে দিয়েছে, এটা একটা, এটা 2 ভোল্টের ব্যাটারি বলেছে, অভ্যন্তরীণ রোধ 0 বলে দিয়েছে, মানে কোনো অভ্যন্তরীণ রোধ নেই। আর এখানে এরকম আছে, এখানে একটা 80 ভোল্টের 80 ওহমের একটা ভোল্ট মিটার আছে, 80 ওহম, এটা একটা ভোল্ট মিটার, ঠিক আছে? এরকম একটা বলে দিয়েছে, এটা কত 20 ওহম, এটা কত 80 ওহম। আচ্ছা বলো কি বলেছে, ভোল্ট মিটারের পার্ট কত? তো ভোল্ট মিটার কী নির্ণয় করে, বিভব প্রভেদ কার, এর দুই প্রান্তের, তাহলে এই দুই প্রান্তের বিভব প্রভেদ। তো বিভব প্রভেদের ফর্মুলা কী বলো, ভি সমান কি IR, হ্যাঁ কিনা? তাহলে আই জানতে হবে আর এদের তুল্য রোধ জানতে হবে। তো তুল্য রোধ কত বলো, 80 আর 80 সমান্তরালে আছে। ফর্মুলা কি, আমি এখানে শর্ট ফর্ম ইউজ করছি, গুণফল যোগফল তো সহজ, বেশি যাচ্ছি না ঝামেলা করতে। যখন দুটো সমান মানের রোধ সমান্তরালে থাকে, ফর্মুলা কি R/N। তো আর মানে কত আছে 80, কটা আছে দুটো, তাহলে উত্তর 40 ওহম হবে। তুল্য রোধ 40, তাহলে I ইন্টু 40, তাহলে উত্তর I বেরিয়ে গেলে আনসার হয়ে গেল। আইটা বের করতে হবে, আইটা কি বর্তনের প্রবাহ, এটাই তো প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, দেখো প্লাস থেকে মাইনাসের দিকে যাবে। তো আইটা বের করলে অঙ্ক হয়ে গেল, I ইন্টু আর হয়, আর তো পেয়ে গেলাম। যেভাবে করবো 80 ইন্টু 80 বা 80 প্লাস 80 করে দেখো 40ই আসবে, একই জিনিস। আমি শর্ট ফর্ম ইউজ করলাম, দুটো রোধ সমান্তরালে যদি থাকে, দুটো নয় যে কোনো রোধ যদি সমান্তরালে থাকে আর মান যদি একই হয়, এটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে শর্ট ফর্ম ইউজ করতে পারি R/N, মান রোধ আর কটা দুটো। তাহলে উত্তর আই টাইপের কত হয়, চলো আই টাইপের করা যাক। তাহলে আয়ের ফর্মুলা কী বলো, আই সমান কী হয়, ই বাই কত হয় আর প্লাস আর, কিন্তু অভ্যন্তরীণ রোধ তো 0, তাহলে এখানে টোটাল রোধটাকে চলো আরই লিখছি। ই কত 2 ভোল্ট, টোটাল রোধ কত বলো, এটা কত পেলাম, এটা 40 পেলাম, এই দুটোর তুল্য রোধ 40, তার সাথে এটা শ্রেণীতে আছে 40 প্লাস 20, তাহলে 40 প্লাস কত হবে 20 মানে 60, তাহলে 2 বাই কত 60 মানে কত 1/30, তাহলে 1/30 হলো কারেন্ট, এত অ্যাম্পিয়ার। এখানে 1/30 বসিয়ে দাও, তাহলে 1/30 ইন্টু 40 মানে কত 4/3, 4/3 মানে কত 1.33 অ্যাম্পিয়ার। দেখে নাও
1.33 ভোল্ট, সরি অ্যাম্পিয়ার বলছি, ভোল্ট যেহেতু বিভব পার্থক্য চেয়েছে, মানে অপশান বি। বুঝতে পারলাম? ক্লিয়ার? দুই প্রান্তের বিভব প্রভেদ বি সমান আই আর তো জানি, তুল্য রোধ বের করো, আর আই জানলেই হয়ে গেল, তো আই বের করে নিলাম যে টোটাল বিভব প্রভেদ মানে টোটাল তড়িৎচালক বল বাই টোটাল রোধ বর্তনী। নেক্সট 16 কোয়েশ্চেনটা কী বলছে দেখো, একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ যদি নির্ণয় করতে বলে পৃথিবীর সবথেকে সহজ অঙ্ক। কেন? দেখো পোটেনশিওমিটার বলেছে আর অভ্যন্তরীণ রোধ বলেছে, তাহলে যেটা বলছে এই লাইনটা মনে রাখবো, যে কোনো অঙ্ক করতে পারবো। অভ্যন্তরীণ রোধ আমি অঙ্ক পড়িনি আর পড়তেও যাবো না, কেন শুনে বা শর্ট ফর্ম। একটা রোধ থাকবে, ওটাকে বসাও, তাহলে একটা রোধ আছে 10.2 বসিয়ে দিলাম। দুটো দৈর্ঘ্য থাকবে, যেটা বড় সেটা উপরে বসাও, দুটো দৈর্ঘ্য আছে, একটা 75.8 ওটা উপরে বসাও, আর যেটা কম সেটাকে নিচে বসাও, ব্যাস উত্তর চলে আসবে। দেখলে কত সহজ। পোটেনশিওমিটারের অভ্যন্তরীণ রোধ অঙ্ক করার, পোটেনশিওমিটার আর কোষের অভ্যন্তরীণ রোধ মানে সব থেকে সহজ অঙ্ক। রোধ বসাও, ওপরে বেশি নিচে কম, মাইনাস করে দাও, আনসার চলে আসবে। চলো করা যাক। তাহলে মোটামুটি কত আসছে দেখো তো, এটা যদি মাইনাস করে কত আসবে 10.2, আর এখানে কত আসবে দেখো, যদি দশমিক তুলে দিই, দশমিক তুললে তুলো, না তুলো না তুলো, দশমিক তুলেই দিলাম, ঝামেলা রেখে খিলাম। দশমিক তুললে কত হবে বলো, দুটোই দশমিক, তাহলে কি 758 থেকে 683 বাদ, তাহলে কত, 8 থেকে 3 বাদ 5, 15 থেকে 8 বাদ কত হয়ে যাবে 5, হাতে থাকে 1, তাহলে 55 হবে, নিচে কত 683, তাই তো? এরকমই তো আসছে। বুঝতে পারলাম? দেখো এক লসাও করলাম, এটা নিচে, এটাকে এ পাশে বাড়াও, এটা থেকে এটা মাইনাস করে এটা চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা এবার দেখো আমরা এবার কি করতে পারি। আচ্ছা দশমিক থাকলে ক্যালকুলেশনকে সুবিধা বেশি হতো, চলো তবু চলো দেখে নিচ্ছি। এটাকে যদি গুণ করো কত হয় বলো, 55কে 10 দিয়ে গুণ করলে অলমোস্ট কত হয়, 550-এর আশেপাশে হওয়া উচিত। আর নিচে কত আছে বলো, 683, 683, 683 তো একবার চেক করে নিই, 68.3 আর 75.8, না এটা একটু মিস, আচ্ছা ক্যালকুলেশন 8 থেকে 3 বাদ 5, 15 থেকে, আচ্ছা এটা তো ভুল করেছি, 15 থেকে 8 বাদ 7 হবে, তাই বলি 15 থেকে 8 বাদ এটা 7, ঠিক আছে, এটা আমি 13 ভেবেছি, তো ভুল করেছি। আচ্ছা দেখো এটা কত 750, বুঝতে পারলাম? অলমোস্ট 10.2 মানে 10ই ধরলাম। আমি কি বলেছি, এমসিকিউ এর ক্ষেত্রে একদম অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশনের প্রয়োজন হয় না, একটা আইডিয়া নিতে হয়। তো বলো তো 683কে 750 দিয়ে ভাগ করলে কি 1 পয়েন্ট সামথিং আসবে, হ্যাঁ কি না? কোনটা আছে? একটাই তো আছে, অপশন সি, ভাবার দরকারই নেই। বুঝতে পারলাম? আমি 0.2টাকে ধরলাম না, 10ই ধরলাম, কাছাকাছি। আচ্ছা চলো 17 সেকশন ডিতে চলে এলাম। 17 সেকশন ডি, দেখো সেকশন ডি 17 কী বলছে, এত ডিসি মেনের সঙ্গে যুক্ত একটি ইলেকট্রন মোটরের মধ্যে 10 অ্যাম্পিয়ার প্রবাহ যায়, এর কর্মদক্ষতা। কর্মদক্ষতা মানে কি মনে রাখবা, এখানে ক্ষমতার বিষয় আছে, তাহলে আউটপুট ক্ষমতা পি আউটপুট ক্ষমতা বাই পি ইনপুট ক্ষমতা, এটা হচ্ছে কর্মদক্ষতার মানে আউটপুট বাই ইনপুট। ঠিক আছে, পার্সেন্টেজ কত বলেছে, 40% মানে 40/100। ক্লিয়ার? 40% মানে 40/100। এবার ইনপুট কত দেওয়া হয়েছিল, যেটা যুক্ত আছে 200, পি সমান ভিআই, তাহলে নিচে কত ভিআই, ভি মানে কত 200, আর আই মানে কত 10, আর আউটপুট জানি না, ওটাই তো বের করবো, আউটপুট রেখে দিলাম, হয়েছে। তাহলে কাটাকাটি করা যাক, তাহলে কটা শূন্য কাটবে দেখে নাও, এখানে 2টো শূন্য কেটে দিলাম, তাহলে পি আউটপুট সমান কত হলো বলো, পি আউটপুট কোনো একটু গুণ করো, তাহলে 2 এখানে গেলে 4 2 8, 800 হয়ে যাবে। দেখো তাহলে 800 ওয়াট, এটা হচ্ছে আউটপুট কারেন্ট। পি ইনপুট ফর্মুলা বুঝতে পারলাম তো, পি সমান ভিআই হয়, মনে রাখবা পি সমান কী হয়, ভিআই, এটা হচ্ছে ফর্মুলা। তো ভি 200, আই 10, ক্লিয়ার হয়েছে। আচ্ছা তো এবার এটা কী পেলাম, আউটপুট কারেন্ট। এবার একটা বিষয় দেখো বুঝতে হবে এখানে, সেটা কি দেখে নাও, দিয়েছিলাম ইনপুটে কারেন্ট কত, টোটাল কত দেওয়া হয়েছিল ক্ষমতা, টোটাল এটা দেওয়া হয়েছিল টোটালটা। তাহলে আমরা এটা বলতে পারি হ্যাঁ কি না, মানে এরকম করে উদাহরণ দিচ্ছি বুঝতে পারবে। দেখো মনে করো আমি তোমাকে বলার চেষ্টা করিও, তোমার বন্ধুর বার্থডে আছে, তোমাকে 50টা বেলুন ফোলাতে দিলাম, বলার চেষ্টা করিও, 50টা বেলুন ফোলাতে দিলাম, ওকে, সে বেলুন বানান দেখে নিও। 50টা বেলুন ফোলাতে দিলাম, যে ঘরকে সাজাতে হবে, ডেকোরেট করতে হবে, তার মধ্যে তুমি 40টা বেলুন ঠিকঠাক ফুলিয়েছো, তাহলে 10টা বেলুন কী হয়ে যাবে, নষ্ট, হ্যাঁ কি না? তাহলে 50 সমান কী লিখেছি, যেটা দিয়েছি ওটা ইনপুট, আর যেটা পেলাম সেটা আউটপুট। তাহলে ইনপুট 50টা বেলুন, যেটা দেওয়া হলো আউটপুট 40টা বেলুন, আর নষ্ট 10, তাহলে 50 সমান কী লিখতে পারি, 40 + 10, হ্যাঁ কি না? কোনো সমস্যা? একই রকম দিয়েছি কতটা, ইনপুট দিয়েছিলাম, পেলাম আউটপুট, ইনপুট দিলাম, পেলাম আউটপুট, তাহলে বাকিটা কোথায় গেল, নষ্ট। নষ্টের ফর্মুলা আমরা জানি I²R, হিট আকারে নষ্ট হয়ে যায় বাকিটা।
ক্লিয়ার? আই স্কোয়ার আর এটা আমাদের জানা আছে, ক্ষমতা পি সমান আই স্কোয়ার আর। এবার বলে ইনপুট কত, ভিআই 200 ইন্টু 10 মানে কত 2000, 200 ইন্টু 10। আর পি আউটপুট কত পেলাম 800 প্লাস কত ইন্টু আই স্কোয়ার আর। আই স্কোয়ারের ভ্যালু কত যেন দেওয়া আছে 10, 10-এর স্কোয়ার আর রোধ তো চেয়েছে। তাহলে 2000 থেকে 800 বাদ, তাহলে কত 1200 সমান 100 আর 100 কেটে গেল, তাহলে আর সমান কত 12 ওহম। এটা হবে উত্তর, অপশান সি 12 ওহম। পরের কোয়েশ্চেনটা চলো 18টা। কী বলছে দেখো, এরকম একটা চিত্র দেওয়া আছে, এটা কোনো অঙ্ক করার দরকারই নেই, যে চিত্রটা দেওয়া আছে না কোনো অঙ্কর প্রয়োজন নেই, ডিরেক্ট দেখো কী করে করতে পারবা। এটা 10 ভোল্ট, এটাও কত বলো 10 ভোল্ট, এটা কত 5 ওহম। ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এই দুটো ব্যাটারি কোন সমবায়ে আছে, সমান্তরাল, কারণ দুটোরই দুই প্রান্ত দেখো, এই প্রান্তে এর প্রান্ত এই প্রান্ত, এর এই প্রান্ত এর প্রান্ত, সমান্তরাল, হ্যাঁ কি না? সমান্তরাল আছে, আর সমান্তরালে মনে আছে যদি বিভব সেম হয় তাহলে সেম থাকবে, বিভব চেঞ্জ হয় না, তাহলে এখানে 10ই হবে। তাহলে আই সমান কি, ভি সমান আই আর, তাহলে আই সমান কি ভি বাই আর। তাহলে দুই প্রান্ত কত হবে, এটা ভাবিও না যে 10 10 20 হয়ে যাবে, না 10ই থাকবে। সমান্তরালে কি থাকে, পড়ে এসছি ওহমস লতে 10ই হয়, বিভব প্রভেদ চেঞ্জ হয় না, সেম থাকে সমান্তরালের ক্ষেত্রে ভোল্টেজ। তাহলে ওপরে 10 আর নিচে রোধ কত বলো 5, তাহলে উত্তর কত হবে 2 অ্যাম্পিয়ার। তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, অপশান এ। পরের কোয়েশ্চেনটা কী বলছে দেখো তো, 19 নম্বরের কোয়েশ্চেনটা ট্রাই করো পজ করে, কি বলছে 19এরটা ট্রাই করি, কি বলা হচ্ছে দেখো। পজ করে ট্রাই করো 19এরটা কি বলছে, দেখে নাও 19এর কোয়েশ্চেন। 19 বলছে একটি তার দিয়ে তড়িৎ প্রবাহের সময় কারেন্ট বলে আই সমান বলে দিয়েছে, এত সময় কত আধান। তো আইটা তো জানাই আছে, দেখো কিউ সমান কি ইন্টিগ্রেশন আই ডিটি। যখনই আইটা সময়ের ওপর নির্ভরশীল হবে তখন ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? যখনই আইটা সময়ের ওপর নির্ভরশীল, সময় মানে কি, এই তো 3t স্কোয়ার প্লাস 2t প্লাস 5, তখন আইডিটি কত থেকে কত, 0 থেকে কত সেকেন্ড 2 সেকেন্ড, তাই তো নাকি 0 থেকে 2 সেকেন্ড। আর আয়ের ভ্যালু কত বলো 3t স্কোয়ার প্লাস 2t প্লাস কত 5 ডিটি। চলো ইন্টিগ্রেশন করা যাক, 3 রাখলাম, ইন্টিগ্রেশন কত 1 বাড়িয়ে দাও, কিউব বাই নিচে সেটা বসে যায়। ইন্টিগ্রেশন মানে কি, পাওয়ারে যা থাকে 1 বাড়িয়ে যেতে হয়, 2 পাওয়ারে 1 বাড়িয়ে দাও, 1 আছে মানে আরও 1 বাড়িয়ে দাও, তাহলে কত 2। আর সংখ্যা থাকলে শুধু একটা টি গুণ করে দিতে হয়। ওপরে কত বলো, ওপরে 2 আর নিচে কত 0। ইন্টিগ্রেশনের রুলস, পাওয়ারে যা থাকবে 1 বাড়িয়ে দাও, সেটাই নিচে বসাও, 1 বাড়িয়ে দাও, এখানে 1 আছে মানে 1 বাড়িয়ে দাও, নিচে বসাও, কোনো কিছু না থাকলে একটা টি গুণ করে দাও, হয়েছে? আচ্ছা বলো 3 3 কেটে গেলো, 2 2 কেটে গেলো। একবার ওপরের ভ্যালুটা বসাতে হয়, তাহলে 2 এর কিউব প্লাস ওপরের ভ্যালুটা বসাও 2 এর স্কোয়ার প্লাস ওপরের ভ্যালুটা বসাও, মানে কোথায় বসাও টি এর জায়গায় মাইনাস দিতে হয়, একবার নিচের ভ্যালুটা বসাও, তো নিচের ভ্যালু কি 0 0 0 সব 0 হয়ে যাবে, বসতে কোনো লাভ নেই। তাহলে 8 প্লাস 4 12 প্লাস 10 22 কুলম হবে আনসার, অপশান সি। বুঝতে পারলাম? পরের কোয়েশ্চেন 20 কী বলছে দেখো, তার আছে, ঠিক আছে, তারকে বেঁধে কেবল ধরে প্রবাহ মাত্রা এত হলে কেবল থেকে 10 মিটার দূরে। আচ্ছা আগে ফর্মুলা বলো, বি সমান কি, অসীম তারের জন্য ফর্মুলা কি হয়, আর দূরত্বে বি সমান মিউ নট আই বাই 2 পাই আর। মিউ নটের ভ্যালু কত 4 পাই ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 7। আইটা বলছে কি আসছে 2 পাই, কত মিটার দূরত্বে বলেছে 10 মিটার দূরত্বে, ঠিক আছে? ফর্মুলাটা হচ্ছে এরকম, অসীম তার থেকে আর দূরত্বে ক্ষেত্রফল বলে কত হয় যদি কারেন্ট আই যায়, এটা হচ্ছে ফর্মুলা। এবার আই মানে কি দেখো, কিছু প্লাস আছে কিছু মাইনাস আছে, তাহলে লব্ধিটা নাও। প্লাস কত কত আছে দেখো, প্লাস কত আছে 20, তারপরে কত আছে -6, তারপরে +12, আবার -7 প্লাস 18, তাহলে কারেন্ট হচ্ছে এটা। লব্ধিটা নেবা সবসময়, টোটালটা কত হলো, ঠিক আছে? I1 20, I2 মাইনাস, I3 12, I4 -7। চলো যোগ করো তো কত হচ্ছে 20 - 6 মানে কত হবে 14, 14 প্লাস 12 কত 26, 26 - 7 মানে কত 19, 19 আর 18 কত হচ্ছে 19 আর 37, তার মানে 37 অ্যাম্পিয়ার। এখানে 37 বসবে, 37 কাটাকাটি করা যাক, 2 পাই 2 পাই 2 কেটে গেল, একটা কাটলে 37 দুগুণা কত হয়ে যায় 74 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত, এটা উপরে গেলে মাইনাস, তাহলে -8, এটা হবে আনসার। 74 ইন্টু 10 টু দ্য পাওয়ার -8 মাইক্রো, 4 পাই ইন্টু 10 - 7 10 মিটার দূরে বলেছে। 74 মাইক্রো মানে তো 10 টু দ্য পাওয়ার -6, তাহলে ধরো ক্যালকুলেশন 37 তো 1 সেকেন্ড 20 অ্যাম্পিয়ার -6, ওকে, তার মানে -14 হলো 26 -19 18, হ্যাঁ ঠিকই তো আছে। 10 মিটার দূরে
কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র, তাহলে ফর্মুলা মিউ নট আই বাই 2 পাই আর, মিউ নট 4 পাই 10 টু দি পাওয়ার -7, আই এর ভ্যালু তাহলে 37 পেলাম। ওকে, 37 ইন্টু 2 35 35 40 30 74 10 টু দি পাওয়ার মাইনাস, ওপরে গেলে তো -8 হয়ে যাওয়া উচিত, তাহলে মাইক্রো টেসলা বলে তাহলে 0.748 মাইক্রো টেসলা হওয়া উচিত। মানে এটাকে যদি 10 টু দি পাওয়ার -6 করতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, হ্যাঁ কিনা, তাহলে 0.74। আচ্ছা মেবি হয়তো ক্যালকুলেশন ওরা মিস্টেক করেছে, এটা মাইক্রো টেসলা 0.74, হয়তো পয়েন্টটা ছুটে গিয়েছে হতে পারে। ওকে, এবার ক্যালকুলেশনটা চেক করে নেবে। আর কোনটা আছে পরের কোয়েশ্চেন, সেকশন ই। এবার সেকশন ইতে চলে আসবো। সেকশন ই এরটা ট্রাই করি, দাঁড়া আমি একটু পেনে ই ভরে নিই, দেখুন দাঁড়া এই কোয়েশ্চেনটা আমি একবার দেখে নিই। 74, ওটা ই হবে 74 হবে না, 0.74 হবে, ঠিক আছে। মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6। ওকে, দেখে নাও। চলো পরের অঙ্কটা ট্রাই করি। সেকশন ই কত আসছে দেখো, সেকশন ইতে চলে আসছে মেটাই। ওকে, দেখে নাও, মাইক্রো মানে 10 টু দি পাওয়ার -6, তাহলে মাইনাস এটা দুটো আরও নিয়ে নাও, দুটো করলে 0.74। ওকে, আচ্ছা, আর যদি কোনো মিস্টেক থাকে নিজের একটু চেক করে নেব, আমি ফর্মুলা লিখে করিয়ে দিলাম। ওকে, সেকশন ই এর কত নম্বর কোয়েশ্চেনটা, কোনো অনুচ্ছেদ 1। আচ্ছা চলো, সেকশন ই প্রথম কোয়েশ্চেন দেখো, অনুচ্ছেদ 1 যেটা আছে দেখো, অনুচ্ছেদ 1-এর কোয়েশ্চেনটা দেখে নাও কী বলছে। আমি চিত্রটা আগে এঁকে দিই, কমপ্লিট চিত্র, তাহলে ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে অঙ্কটা, এটা ক্রস, কারেন্ট যাচ্ছে, এখানে ডট, এর মধ্যে কারেন্ট, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, লম্ব দিকে কারেন্ট 9.6 অ্যাম্পিয়ার, এখানে কারেন্ট কত যাচ্ছে 9.6 অ্যাম্পিয়ার। ওকে, আর 2 মিটার ডিস্টেন্স বলে দিয়েছে, নিচে একটা পয়েন্ট আছে বি থেকে, এখানে একটা পয়েন্ট কত আছে যেন 10/11 মিটার, এখানে একটা পয়েন্ট পি। আচ্ছা, আর এখানে একটা এস পয়েন্ট আছে যেটা 1.2 আর 1.6, 1.6 আর 1.2, এটা 1.2 মিটার, এটা 1.6 মিটার, এটা কি বিন্দু যেন বলেছে, এস বিন্দু। ওকে, এবার চলো কোয়েশ্চেনগুলো পড়া যাক, ঠিক আছে। কোয়েশ্চেন বলছে বি তারের মধ্যে প্রবাহ মাত্রা কত। এই তারের মধ্যে প্রবাহ কত, আগে চিত্রটা ক্লিয়ার হোক। এই যে চিত্রটা আছে এটা কিসের চিত্র, ভালো করে দেখো। ক্রস মানে কারেন্ট ভেতর দিকে যাচ্ছে, লম্ব ভেতর দিকে, তাহলে কারেন্ট এই দিকে যাচ্ছে। ডট মানে কি, কারেন্ট বাইরে আসছে। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার কি বলছে দেখো, এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য 0 বলেছে। আচ্ছা, ক্ষেত্র প্রাবল্য 0 মানে কি, এর জন্য যতটা ক্ষেত্র প্রাবল্য এর জন্য ততটাই ক্ষেত্র প্রাবল্য, তবে পরস্পরকে কি ক্যান্সেল আউট করেছে। কেন দেখে নাও, এর জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, ভেতরে প্রবেশ করছে, হ্যাঁ কিনা, তাহলে বুড়ো আঙুল ডান পাশে রাখো, তাহলে যদি এই পাশে ঘোরাও তাহলে চৌম্বক ক্ষেত্রের জন্য এ পাশে হবে, আর এ মানে কি বাইরে, তাহলে এর জন্য চৌম্বক ক্ষেত্র এ পাশে হবে। বুঝতে পারলাম? আবার বোঝাচ্ছি দেখো, এর জন্য চৌম্বক ক্ষেত্র কেমন হবে আমরা তো জানি। আচ্ছা বলো, মনে করো এদিকে কারেন্ট যাচ্ছে, ভেতরে যাচ্ছে, তাহলে এর জন্য চৌম্বক বলরেখাগুলো কেমন হবে চারপাশে, যেই দিকে যাচ্ছে সেদিকে বুড়ো আঙুল রাখো, 4টা আঙুলকে ঘোরাও, তাহলে বলরেখাগুলো এইরকম হবে, হ্যাঁ কিনা, এইরকম হবে এই দিকে, তাই তো। এবার এর নিচে তাহলে এখানে ক্ষেত্র প্রাবল্য ডাইরেকশন কোন দিকে হবে, স্পর্শক, তাহলে এই তারের জন্য এখানে ক্ষেত্র প্রাবল্য এই দিকে হবে। বুঝতে পারলাম? এটাকে চলো বি1 লিখছি বা বি এ লিখে দিলাম এ বিন্দুর জন্য। ক্লিয়ার? আর বি বিন্দুর জন্য কোন দিকে, কারেন্ট এই পাশে আসছে, তাহলে বুড়ো আঙুল এই দিকে, তাহলে এর জন্য বলরেখা এই দিকে হবে, তাহলে এই দিকে হলে এখান থেকে কোন দিকে যাবে, স্পর্শক এই দিকে, তাহলে এটা হয়ে গেল বি এর জন্য। তাহলে এই দুটো ক্ষেত্র প্রাবল্য কী করে দেবো, সমান, তবে তো নেট ক্ষেত্র প্রাবল্য 0 হবে, ওটাই তো বলেছে। তো প্রথম কোয়েশ্চেনটা কত, 21 না কত নাম্বার দিয়েছে, হ্যাঁ 21, ওই কনসেপ্ট ইউজ করবো আমরা। তাহলে 21 নম্বরের কোয়েশ্চেন আমরা কনসেপ্ট ইউজ করবো, এ বিন্দুর আর বি বিন্দুর জন্য যে ক্ষেত্র প্রাবল্য এটা কী হবে, সমান। তাহলে বলো, এর জন্য এই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য, আগে ফর্মুলা লিখি, μ0 I1 লিখলাম, এটাকে 1 করছি, 1 2 করে দিচ্ছি, ঠিক আছে। বিবিএ লিখতে কেমন লাগছে, μ0 I1/2πr1 করে দিচ্ছি, কারণ কি অসীম তার থেকে আর দূরত্বে ক্ষেত্র প্রাবল্য এটাই তো হয়। μ0 I2 বাই কত
টু পাই R2 করে দিলাম, মিউ নট বাই 2 পাই কেটে গেল। I1 কত, এর মধ্যে কারেন্ট কত আছে 9.6 অ্যাম্পিয়ার, এই দূরত্বটা কত বলো, এটা 2 মিটার, আবার এখান থেকে 10/11, তাহলে 2 + 10/11 কত হবে, 2 + 10/11 মানে 11, 22 মানে 32/11, তাহলে এটা 32/11 সমান I2 চেয়েছে যে এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে বাই R2, এই ডিস্টেন্সটা কত 10/11 কেটে গেল। চলো মাল্টিপ্লাই করে দাও কোনাকুনি, তাহলে 10 দিয়ে 96 হয়েছে বাই কত 32 মানে 3 অ্যাম্পিয়ার, তাহলে প্রথম আনসার হয়ে গেল 3 অ্যাম্পিয়ার, অপশান সি, 21-এর আনসার হয়ে গেল অপশান সি। তাহলে এটা মনে রাখবে, এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, হয়ে গেল, বুঝতে পারলাম। এবার পরের কোয়েশ্চেন আসছে, এটা মেটাচ্ছি। এবার আসছি 22-এর কোয়েশ্চেন, 22-এর মেটাই, ওকে বলো 22-এর কোয়েশ্চেনটা কী বলছে, বলার চেষ্টা করি। 22-এর কোয়েশ্চেনটা বলছে 22, দেখো কি বলছে, এস বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান এস বিন্দুতে। আচ্ছা এবার ডাইরেকশনটা বুঝতে হবে, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে। আগে দেখো এই দুটো যেন পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, কি করে বুঝলাম বলো, তুমি এক কাজ করো, √1.2 স্কোয়ার করো, √1.6 স্কোয়ার করো, 1.2 স্কোয়ার 1.6 স্কোয়ার করো, দেখো 12 140, 1.44, 16 16 256, 256 করে দেখো 4 আসবে, মানে 2, এর মানে কি এটা অতিভুজ, এর অপোজিটটা অতিভুজ, তাহলে এটা ভূমি আর লম্বর মধ্যে একটা আছে, হ্যাঁ কি না, থিটা সবসময়, এবার কার সাপেক্ষে থিটা ধরছো সেটা হচ্ছে বিষয়, তো এটা লম্ব আর ভূমির মধ্যে একটা, এটা অতিভুজ, বুঝতে পারলাম কি হ্যাঁ কি না। তাহলে ভালো করে দেখো এই ক্রসের সাপেক্ষে এই লাইনটা কেমন আছে, একদম লম্ব আছে, তারের সাথে কি লম্ব আছে, ঠিক আছে। এবার ভালো করে দেখিও এর চারপাশে চৌম্বক ক্ষেত্র কেমন হবে, এক্ষুনি এঁকেছিলাম, কারেন্ট এই দিকে যাচ্ছে, তাহলে চৌম্বক ক্ষেত্র এই দিকে হওয়া উচিত, হ্যাঁ কি না, এই দিকে হওয়া উচিত, এই দিকে ঘোরা উচিত, তাই তো। তো এর কর্নার বরাবর চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, স্পর্শক বরাবর, তো এর কর্নার বরাবর চৌম্বক ক্ষেত্র এই দিকে হবে স্পর্শক বরাবর, এটা B1 লিখে দিচ্ছি এর জন্য। আর এর জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে বলো, ডটের জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, এই দিকে হবে, ডট মানে কি বাইরের দিকে আসছে, বাইরের দিকে আসছে, তাহলে বাইরের দিকে এইরকম হবে, তাহলে এর জন্য এই তারের কর্নারের দিকে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে, এই বরাবর হবে, তাহলে কর্নারের দিকে দেখো এই তারের জন্য চৌম্বক ক্ষেত্র কর্নারের দিকে কোন দিকে, এই বরাবর হবে, তাহলে এটা হবে B2, বুঝতে পারলাম হ্যাঁ কি না। মিডিল অ্যাঙ্গেল কত 90, বুঝতে পারলাম। দেখো এর জন্য এই দিকে, এর জন্য এই দিকে, ক্লিয়ার হয়েছে, এই হচ্ছে চিত্র। এবার কি করতে হবে, চৌম্বক ক্ষেত্র চেয়েছি তো ডিরেক্ট ফর্মুলা B1 আর B2 আগে বের করো, দুটোকে ভেক্টর সাম করে দাও, তাহলে B1 কত বলো, আগে ফর্মুলা লিখি, মিউ নট I1 বাই 2 পাই R1 করে দিলাম, মিউ নটের ভ্যালু কত 4 পাই ইন্টু 10⁻⁷, I1 কারেন্ট কত আছে 9.6 বাই 2 পাই, ডিস্টেন্স কত বলো, ডিস্টেন্স কত 1.6 মিটার, কাটাকাটি করে যাক, 2 পাই কেটে গেল, এটা তো মনে কেটে যাবে 6 6 6 36, 6 হলো, তাহলে 6 ইন্টু 10⁻⁷ টেসলা, এটা B1 পেলাম। চলো B2, মিউ নট I2 করে দিলাম বাই কত বলো 2 পাই R2, কার জন্য মিউ নট I2 মানে কি এর জন্য, তাহলে মিউ নটের ভ্যালু কত 4 পাই ইন্টু কত 10⁻⁷, ঠিক আছে। আর I2 কত, এর জন্য এই বিন্দুতে B2, I2 কত 3 বাই 2 পাই, R2 কত, এই ডিস্টেন্সটা কত 1.2, কাটাকাটি করে যাক, 2 পাই কেটে গেল 2, ঠিক আছে। আচ্ছা এখানে তো মনে হচ্ছে আমি কিছু, আচ্ছা এটা 12 হবে গো, 2 ইন্টু 6, এই 2টা 12, ওকে। আর এটা কত হবে বলো 2, এটা কাটলে কত 2 কাটলে, এটা কাটলে 0.6 আসবে, তো এটা কাটলে কত আসবে 3 2 6 মানে 0.2, তাই তো 0.2, হাফ ওপরে গেলে কত হয়ে যাবে তাহলে 0.5, তাহলে 0.2 ওপরে গেলে কত আসছে দেখো 10/2.5, 2.5 আসে। আর একবার দেখেন মিউ নট I2 বাই 2 পাই R2, মির 4 পাই 10⁻⁷, কারেন্ট কত 3 অ্যাম্পিয়ার, ঠিক আছে, 2 পাই ডিস্টেন্স কত 1.2 মিটার। আচ্ছা এবার ক্যালকুলেশনটা দেখে নাও, 2 পাই 2 কেটে গেল, কাটলে 0.6, ঠিকই আছে, 3 2 কত 6 হয়, 3 2 6, 10 0.2, ঠিকই আছে। ওপরে যদি 10 রাখি আমি আর নিচে 2 রাখি, তাহলে এটা আনসার আসবে কত হাফ, মানে আমরা উপরে যদি 10 রেখে দিই নিচে 2, তাহলে 5 ইন্টু 10⁻⁷, হ্যাঁ ঠিক আছে, এত টেসলা হয়েছে। এবার ভালো করে বলো B1 আর B2 পরস্পর কি 90, তাহলে লব্ধি কত হবে, রুট ওভার অফ কি A² + B² + 2AB cos θ, তাহলে A² + B² প্লাস কত 2AB cos কত 90, কারণ B1 B2 অ্যাঙ্গেলে কত 90,
তাহলে এটা না লিখলেও চলবে, cos 90 বাদ। তাহলে v1 স্কোয়ার প্লাস v2 স্কোয়ার এটাকে এক লাইনে কী করে করছি দেখো, 10 টু দি পাওয়ার -7 এখানেও আছে স্কোয়ার, এখানেও আছে স্কোয়ার, তাহলে 10 টু দি পাওয়ার -7কে কোথায় লিখবো, বাইরে লিখে দিলাম, কারণ স্কোয়ার করলাম রুট থেকে বাইরে নিয়ে গেলাম। আর কি বলো এখানে কত স্কোয়ার, 12 স্কোয়ার, আর এখানে কত 5 স্কোয়ার, বুঝতে পারলাম। 12 স্কোয়ার মানে কত 144, 5 স্কোয়ার মানে কত 125, যোগ করলে 169, 169 মানে কত 13, হ্যাঁ কি না, তাহলে 13 ইন্টু কত হয়ে যাবে 10 টু দি পাওয়ার -7, এটা হবে। এই অঙ্কটা একটু বোঝাচ্ছিল, মানে ভালো করে বুঝতে হতো চিত্রটা, নাহলে গন্ডগোল হয়ে যাবে। তাহলে অপশান কত, অপশান বি, এটা হবে কোনটা 22। এবার চলো 23, এটাই বুঝতে পারলাম, ওকে। 23 কী বলছে দেখো, 23টা পজ করে ট্রাই করি। কোয়েশ্চেন নাম্বার 23 কী বলছে দেখো, বি তারের একক দৈর্ঘ্যের ওপর ক্রিয়াশীল বল, বি তারের একক দৈর্ঘ্য, তো যে কোনো তারের ওপর একক দৈর্ঘ্যের ওপর ক্রিয়াশীল বলের ফর্মুলা বলো, μ0/4π 2I1 I2/r, এটাই তো ফর্মুলা। μ0 ভ্যালু কত 4π ইন্টু 10 টু দি পাওয়ার -7, এটা তড়িৎ চুম্বকত্বের ওই ফর্মুলাটা মনে করো। 2 কারেন্ট কত, একটা হচ্ছে 9.6 I1 আর I2 কত 3 অ্যাম্পিয়ার, বাই ডিস্টেন্স কত বলো 2 মিটার, বুঝতে পারলাম। একটা তার অপর তারের একক দৈর্ঘ্যে কত বল ক্রিয়া করে, ফর্মুলা কি এটা। এবার ভ্যালু কাটাকাটি করো, 4π কেটে গেল, 2 কেটে গেল, 10 টু দি পাওয়ার -7 থাকলো, এটাকে 3 দিয়ে আমার 3 6 18, 3 9 27 মানে 19, 19.8 10 টু দি পাওয়ার -7 কোনটা আছে, μ0/4π 2I1 I2/r, আরটা 2 মিটার, 2 কেটে গেল, 3 6 18, 3 9 27, আচ্ছা কি আমি ভুলভাল ক্যালকুলেশন করছি বলো তো, 2 পয়েন্ট, তাহলে এবার 10 টু দি পাওয়ার -6 করেছে, তাহলে 0.1 ঘরে পাশে নিয়ে এসো, ঠিকই আছে, তাহলে অপশান এ, বুঝতে পারলাম। আচ্ছা 24 কী বলছে দেখো, বলছে এ বি তারের মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান, মানে এ বি তারের এখানে চৌম্বক ক্ষেত্র, আগে ডাইরেকশান বোঝো, ডাইরেকশানটা বুঝতে হবে, দেখে নাও এখানে কারেন্ট কোন দিকে যাচ্ছে, প্রবেশ করছে, তাহলে বলরেখা এই দিকে যে ঘুরে ঘুরে নিচে কেমন হবে দেখো, এক্ষুনি দেখালাম, এখানে আঁকি, বলরেখা কেমন হবে এইরকম, হ্যাঁ কি না, দেখো এই দিকে প্রবেশ করছে মানে এই দিকে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হচ্ছে, এ পাশে হচ্ছে, তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র B1 এ পাশে হবে, B1। আর B2 কোন দিকে হবে বলো, কারেন্ট এই দিকে যাচ্ছে, তাহলে বলরেখা কেমন হয় এইরকম, তাহলে এটাও এই দিকে যাচ্ছে দেখো, এটা হচ্ছে, তাহলে বলরেখা কোন দিকে যাবে, এ পাশে যাবে, ক্লিয়ার, দেখো এ পাশে, তাহলে এর ওপরে কোন দিকে যাচ্ছে, এ পাশে, তাহলে এর ওপরে এ পাশে, তাহলে এটাও B2, তাহলে দুটো একই দিকে মানে কি যোগ করে দাও, তাহলে চৌম্বক ক্ষেত্রকে যোগ করে দাও, উত্তর চলে আসবে। দেখো কী করে করবো, 24, তাই তো, করো পজ করে ট্রাই করো, আশা করছি কোনো সমস্যা হবে না, করে দেখো ট্রাই করো। 24, তাহলে কি দুটো চৌম্বক ক্ষেত্রকে যোগ করে দাও, তাহলে B1 প্লাস B2 করে দাও। আচ্ছা দেখো μ0 I1 করলাম, দূরত্ব সমান, তার জন্য 2πr লিখছি, দূরত্ব এটা যত দূরত্ব আর এটাও দূরত্ব তো সেম, প্লাস কত হবে বলো, μ0 কত I2 বাই 2πr, হ্যাঁ কিনা, কারেন্ট আলাদা, কারেন্টকে সেম রাখলাম, আলাদা রাখলাম, কি কমন যাবে μ0 বাই 2πr কমন, তাহলে কত বসে থাকলো I1 প্লাস I2, বুঝতে পারলাম। μ0 এর ভ্যালু কত 4π ইন্টু 10 টু দি পাওয়ার -7, আর 2π, আর মানে কত বলো, আর এর ডিস্টেন্স কত, এটা কত, টোটালটা 2 মিটার, তাহলে হাফটা কত হবে 1 মিটার, 1, I1 কত 9.6, I2 কত 3, তাহলে কত হলো বলো, 2π কাটলে 2, আর এটা কত হবে 12.6, তো 12.6কে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে কত 12.6 মানে 25.2 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এরকম কিছু একটা আনসার আসবে, দেখে নাও। তাহলে অপশানটা হবে হ্যাঁ 2.52 ইন্টু 10 টু দি পাওয়ার -6, এটা হবে আনসার, অপশান ডি। লাস্ট কোয়েশ্চেন এখানকার 25 কি বলছে, উভয় তারের মধ্যে দিয়ে সম অভিমুখী প্রবাহমাত্রা যায়, তবে এ বি এর মধ্যে, আচ্ছা দেখো এখানে প্রবাহ কী যাচ্ছে বিপরীতে, একটা প্রবেশ করছে একটা বাইরে, বলছি যে একই দিকে যেত, মানে দুটোই মনে করে বিপরীতে যেত, তাহলে কী হতো বলো, বিপরীতে যাচ্ছিলো বলে একই, তাহলে একই হলে কি অপোজিট, দেখে নাও কী করে বোঝাচ্ছে, দেখো এখানে কেমন এই দিক, আর এখানে কেমন এই ওপরে এই দিকে, তাহলে চুম্বক ক্ষেত্র বিপরীত হবে, মানে একটা থেকে একটা বাদ দিতে হবে, তাহলে B1 - B2 করতে হবে, বুঝতে পারলাম। দেখো চুম্বক ক্ষেত্র কোন দিকে, তাহলে এই পাশে এই দিকে আসছে, যেহেতু এই দিকে আসছে মানে এই দিক, আর এর ক্ষেত্রে দেখো এই পাশে ওপরে হয়ে যাচ্ছে, তাহলে এই দিক, তাহলে বাদ দিয়ে দাও, কোনটা থাকে কোনটা বাদ দেবো, বেশিটা থাকে কম, বেশি কী করে বুঝবো, দূরত্ব তো সেম কিন্তু এর কারেন্ট বেশি, তাহলে এটা বেশি হবে, তাহলে এখানে শুধু মাইনাস করে দাও, এটা 25 মাইনাস করো, এখানে মাইনাস করো, এখানে মাইনাস করো,
তাহলে কত হবে 6.6, তাহলে 6.6কে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 6.6 মানে কত হচ্ছে 13.2 সামথিং, মানে 1.32, এটা হবে আনসার। দেখে নাও 10 - 6 এরকম আনসার হবে। দেখো তো আছে কি না, হ্যাঁ অপশান বি দেখে নেবা। বুঝতে পারলাম, এই ডাইরেকশান চেঞ্জ করে দিলাম। এবার পরের কোয়েশ্চেন, এবার কতটা 26টা, চলো ট্রাই করব। ঠিক আছে, কলমে একটু মার্কারে একটু কালি ভরে নিই। চলো ট্রাই করো দেখি পরেরটা, নিজেরা ভাবো একটু। অলমোস্ট আমরা শেষের দিকে তো চলে এলাম কোয়েশ্চেনের, এবার ট্রাই করো। পরের কোয়েশ্চেন কি বলছে নিজেরা পজ করে ভাবি একটু। কত কোয়েশ্চেনটা যেন গো 27, তাই তো? মেটাই, আচ্ছা চলো 27 মেটাচ্ছি। 27 কোয়েশ্চেন, পজ করে ট্রাই করি। টোয়েন্টি সেভেন আর 26 হওয়া উচিত, হ্যাঁ 26। দেখে নাও অনুচ্ছেদ 2-এরটা চিত্রটা কেমন বলছে, আচ্ছা দেখ না চিত্রটা একটু এঁকে দিই। এখানে আছে এটা, এটা বলে দিয়েছে বায়ু, এটা একটা কে মিডিয়াম আছে, এটা বায়ু বলে দিয়েছে, এটা বলেছে টোটালটার ডিস্টেন্স, এটা ডি বলে দিয়েছে, আর এটাকে টি বলেছে, তাহলে এটা অবশ্যই ডি মাইনাস টি হবে। এই হচ্ছে চিত্র। কোয়েশ্চেন কি বলছে, সমগ্র ব্যবস্থাটি ধারকত্ব। দেখো ডিরেক্ট ফর্মুলা ইউজ করছি, যখন এই রকম পর পর থাকবে না, দেখো একটা মাধ্যম তারপর আর একটা মাধ্যম পর পর থাকবে, তো এটাকে শ্রেণী সমবায় বলা হয়। তো ডিরেক্ট ফর্মুলাটা মনে রাখবা, এপসাইলন নট এ বাই কী করবা, কত ব্যবধান মানে দূরত্বটা কত কে এর বলো, টি বাই কে প্লাস বাকিটা কত বলো, ডি বা ডি মাইনাস টি বাই কে, কে তো বায়ুর 1, তাহলে এটাই হবে আনসার। বুঝতে পারলাম এটা কী করে পেলাম, দেখো শর্ট ফর্ম বলছি। শূন্য মাধ্যমের ক্ষেত্রে কী হতো, যদি পুরোটাই শূন্য মাধ্যম হতো বা কে মাধ্যম থাকতো পুরোটাতে, তাহলে কে এপসাইলন নট এ বাই ডি হতো, হ্যাঁ কি না? তো ফর্মুলা হচ্ছে এপসাইলন নট এ বাই কি ডি বাই কে, এইভাবে লিখতে পারি, হ্যাঁ কি না? এটা কখন হতো, যদি পুরোটাতে কে থাকতো, তাহলে পুরোটা জায়গা জুড়ে ডি ব্যবধান জুড়ে কে থাকলে ডি বাই কে, কিন্তু এখানে পুরোটা ব্যবধান নেই, টি ব্যবধান জুড়ে কে আছে, তাহলে টি বাই কে করে দাও। এইভাবে শর্ট ফর্মে মনে রাখতে পারো, এটা কিন্তু শর্ট ফর্ম বললাম মনে রাখার, ঠিক আছে? এবার তুমি দেখো এটাই উত্তর আছে, এবার কিছু কমন না তাহলে চলে আসবে। যেমন অপশানটা কী আকারে আছে দেখো, অপশানটা আছে এইভাবে, তাহলে ডিটাকে আগে রেখেছে এরা, আর টিটাকে কমন নিয়ে নাও, তো টিটাকে কমন নিলে কত হবে 1/k-1, দেখো ডি রাখলাম, টিকে কমন না, তাহলে 1/k-1, তাহলে এটা কোথায় আছে, অপশান সি হয়ে গেল। তাহলে 26-এরটা সি। চলো 27-এরটা কী বলছে দেখো, বলছে যদি কে সমান 3 হয় টি বাই ডি এর কোন মানের জন্য ব্যবস্থাটি বায়ু ধারকের ধারকত্বের দ্বিগুণ। আচ্ছা আচ্ছা দেখো এটা বিষয় বলো, বায়ু ধারকের ধারকত্বের কত গুণ হবে, দ্বিগুণ, তাহলে টি সি ভ্যাকিউমের দ্বিগুণ হবে কোনটা, এটা সিটা। তো সিটা কত বলো, সিটা কত, সি এর ফর্মুলা কি এক্ষুনি লিখলাম, এপসাইলন নট এ, কিছু চেঞ্জ করতে বলেছে না, কোনো চেঞ্জ নয়, শুধু খালি টি এর যে কে এর জায়গায় কত বলেছে এরা, টি রেখে দিলাম, কে এর জায়গায় যেন কত বলেছে, এখানে কে এর জায়গায় ওরা বলেছে কোথায় 3 বলেছে, তাহলে 1/3 -1 করে দিলাম, হয়েছে। আচ্ছা তাহলে এটা কি বায়ু মাধ্যমের দ্বিগুণ, বায়ু মাধ্যমে কী হয় এপসাইলন নট এ বাই ডি হয়। তো চলো ক্যালকুলেশন করা যায়, এটা কেটে যাবে, হয়েছে। এটা হলো 1/3, তাহলে কোনাকুনি একটু গুণ করছি, তাহলে ডিটা এ পাশে চলে এলো, আর এ পাশে কোনাকুনি গুণ করো, তাহলে 2d, আর এটা কত হয় বলো তো, এখানে যদি -3 চলে যায় তাহলে 1 - 3 মানে কি -2/3 হয়ে যাবে, হ্যাঁ কি না বলো, 1 এটাকে আমি ক্যালকুলেশন করে নিচ্ছি, তাহলে কত -2/3 এখানে করে দিলাম, তাহলে প্লাসে মাইনাস এটা মাইনাস হয়ে যাবে, তো 2/3, বুঝতে পারলাম কী করলাম 2/3। এবার কোনাকুনি গুণ করো, তাহলে 2d মাইনাস কত 2t বাই কত 3, তাহলে বলো এটাকে পাশে নিয়ে এসো, তাহলে 2t/3 এ পাশে এলো, ডিটাকেও পাশে নিয়ে যাও, 2d - d মানে কত, ডি চেয়েছে কি ফর্মুলা t/d চেয়েছে, তাহলে টিটাকে এখানে রাখো, ডিটাকে নিচে নিয়ে এসো, তাহলে 3/2 আনসার আসবে, 3/4 আসা উচিত, ক্যালকুলেশন কোথাও মিস্টেক হচ্ছে দেখে নি, 2 এ 4, আচ্ছা এই 2কে গুণ করি নি গো,
দেখো 2D আর এই 2কে গুণ করতে হবে, তাহলে 4 হবে, 4 এটা 4, 4 তাহলে 3/4, ঠিক আছে দেখে নাও 3/4, বুঝতে পারলাম কোয়েশ্চেনটা? ওকে, সিম্পল ক্যালকুলেশন। পরের কোয়েশ্চেন কী বলছে দেখো, 26, 27 হয়ে গেল, বা 28 বলছে, কী বলছে দেখে নাও। 28 দেখো কী বলছে 28টা, যদি k সমান 3 t/d সমান হাফ হয়, উভয় ধারকে আধান একই, তবে আধান থাকে, তবে চিত্রের ধারক আর বায়ু ধারকের সঞ্চিত শক্তি। আচ্ছা, আধান সেম বলেছে, তাহলে কোন ফর্মুলা ইউজ করবো বলো তো? চলো ইউ ড্যাশ ওপরে করে দিলাম আর নিচে ইউ করে দিলাম। ইউ ড্যাশটা মাধ্যমটা, ইউটা কি শূন্য মাধ্যম। কোন ফর্মুলা ইউজ করবো? আমরা চেষ্টা করবো হাফ q²/c ইউজ করার, ঠিক আছে। আর তুমি মনে করো ভ্যাকিউম লিখবো, তাহলে ভ্যাকিউম লিখে দিচ্ছি, তাহলে এখানে সি ভ্যাকিউম লিখো, হাফ কত q²/c। কেন এটা ইউজ করলাম বলো তো? কারণ আধান সেম, আধান যেহেতু সেম কিউটা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে q²/c, বুঝতে পারলাম। তাহলে সি ভ্যাকিউম ওপরে চলে গেল আর সি কোথায় চলে এলো? নিচে। সি ভ্যাকিউমের ফর্মুলা কি? ε0a/d, এটা জানি আমরা শূন্য মাধ্যমে। আর সি এর ফর্মুলা কি? এটা তো জানা আছে, আবার লিখছি যেটা আমরা পড়েছিলাম, ε0a হয় কত হয়, তারপরে t/ কত হবে বলো? k, t/ কি হয়ে গেল? k, হ্যাঁ কি না? ওকে, আর t/k, আর বাকিটা কত? বাকিটা তো d - t, এটা তো ফর্মুলা। কী কী কেটে যাবে দেখো, ε0 কেটে গেল, তাহলে t/k কোথায় চলে যাবে? আচ্ছা, k এর ভ্যালু 3 বসাচ্ছি, আর t/d হাফ বলে দিয়েছে। আচ্ছা বলো তো, t/d হাফ বলেছে, তাহলে d সমান কত হবে? 2t, হ্যাঁ কি না? চেক করো। তাহলে কাজ করি, আগে ফর্মুলাটা এটাকে ওপরে লিখে দিই, তাহলে t/k এটা থাকলো প্লাস d - t থাকলো, সে ক্যালকুলেশন করছি, d - t বাই কত বলো? d। এবার ভ্যালু বসাই, চলো d এর জায়গায় 2t বসিয়ে দেবো আর k এর জায়গায় 3 বসাবো, তাহলে t/, কত হয়ে যাবে বলো? এখানে 3, কারণ k সমান 3 বলে দিয়েছে ম্যাথসে, দেখো 3 প্লাস d এর জায়গায় কত? 2t, 2t - t, আর নিচে কত? 2t। ভালো করে দেখো, এটা 2t - t হয়ে যাবে, t/3, সব জায়গা থেকে t, ওপর থেকে t কমন নাও, তাহলে 1/3, আর এখানে কত? প্লাস 1 বাই কত? 2t, এটা কত হয়ে যাবে বলো? উপরে গেলে 4/3/2, 4/3/2, 2 দিয়ে কেটে দিলে 2, তাহলে 2/3, এটা কেটে যাবে তো 2 দিয়ে, তাহলে 2/3 আনসার, অপশান সি। বুঝতে পারলাম এটা কেন ফর্মুলা ইউজ করলাম? 3টে ফর্মুলা ছিল এনার্জির, 3টে ফর্মুলা, হাফ cv², হাফ q²/c, হাফ qv, ঠিক আছে। যেহেতু আধান সমান বলেছে এটা ইউজ করলাম। কেন এটা সমান ইউজ করলাম না? কারণ কি, ভি চেঞ্জের বিষয় আছে, ঠিক আছে। এখানে তো আমার ভি এর সাথে রিলেশন নেই, আমার আছে কার সাথে? এখানে তো ভি এর সাথে রিলেশন নেই, রিলেশন আছে ধারকের সাথে। তো ধারক আর আধান কোথায় আছে? এখানে আছে। বুঝতে পারলাম কেন ইউজ করলাম? আমাকে আধান সমান বলেছে, তাহলে কিউ ইউজ করতে হবে, আর ধারক তাহলে q/c। 28, আর এখানে কোয়েশ্চেন আছে 29। আচ্ছা 29-এর কোয়েশ্চেনটা পড়ো, 29-এর কোয়েশ্চেনটা পড়ো, কী বলছে দেখে নাও। 29-এর কোয়েশ্চেন ট্রাই করি। 29 কী বলছে গো? 29, ধারক ও তড়িৎ কোষের, আচ্ছা এই যে আমরা এনার্জি পেলাম না, u'/u কত পেলাম বলো? কত যেন পেলাম? 2/3, মানে কি শূন্য মাধ্যমে বেশি এনার্জি, আর যখন ওই মাধ্যমটা ছিল এনার্জি কম, তাহলে এনার্জি কিছু নষ্ট তো হয়েছে। তো কোয়েশ্চেন হচ্ছে কেন নষ্ট হয়েছে, শক্তি ক্ষয় হওয়ার কারণ কি, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো ভালো করে দেখো, শক্তি ক্ষয় হওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে দেখে নাও, এখানে যখন শূন্য মাধ্যম ছিল, ঠিক আছে, কিছু একটা শক্তি ছিল 3 একক, যখন মাধ্যম প্রবেশ করলাম 2 একক হয়ে গেল, অনুপাত বোঝাচ্ছি। তো মাধ্যম প্রবেশ করানো মানে কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কি, এক একটাকে দ্বিমেরু ভাবো, ঠিক আছে। তো একটা দ্বিমেরু, এক একটাকে দ্বিমেরু ভাবো, ওকে। দ্বিমেরু মানে কি, -q + q। এবার ভালো করে দেখো, ধারক মানে কি, এক পাশটা প্লাস আধান আহিত আর এক পাশটা কি মাইনাস আধান আহিত, মানে এই পাশে কি তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে। তো যখন কোনো দ্বিমেরু তড়িৎ ক্ষেত্রে থাকে কি হয়, তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে পড়েছি, সবাই তড়িৎ ক্ষেত্রের দিকে সজ্জিত হয়ে যায়। মনে আছে এই চিত্রটা, -q + q তড়িৎ ক্ষেত্রে রাখা আছে, তাহলে কী হয়ে যাবে, তড়িৎ ক্ষেত্রের দিকে সজ্জিত হয়ে যাবে। তো এই তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা তো ধারক মানে প্লাস মাইনাস জানি, একটা প্লাস আধান আহিত পাত, একটা মাইনাস আধান আহিত পাত। তো যখন কোনো কাকে রাখবো, দ্বিমেরুকে রাখবো, তারা কোন দিকে সজ্জিত হয়ে যাবে, সবাই এইভাবে সজ্জিত হয়ে যাবে, সবাই সজ্জিত হয়ে যাবে। দ্বিমেরুর অণুগুলি সবাই কি, এই মাধ্যমের অণুগুলো সবাই সজ্জিত হয়ে যাবে। তো সজ্জিত কেন হলো, এই তড়িৎ ক্ষেত্র এর ওপর টর্ক প্রয়োগ করলো, হ্যাঁ কি না। তো তার জন্য তো কিছু এনার্জি লস হবে, সেটাই হচ্ছে কারণ। তো পরাবৈদ্যুতিক ধ্রুবকের মেরুবর্তিতার দরুন, ব্যাস এটাই, অপশান ডি।
ঠিক আছে, এটা হচ্ছে কারণ। পরের কোয়েশ্চেন দেখো কি বলছে। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন আছে 30। আচ্ছা, তাহলে 30 কোয়েশ্চেনটা করে যাক। বলছে, দেখে নাও কি বলছে। 30 কোয়েশ্চেনটা বলছে পরাবৈদ্যুতিক ধ্রুবকের, আচ্ছা 30, ডি সমান 2 মিলিমিটার, ওকে, আর টি সমান বলে দিয়েছে 1 মিলিমিটার, ওকে, আর কে সমান বলে দিয়েছে 3 বলেছে। কোয়েশ্চেনটা কি বলছে, পাত দুটির ব্যবধান কত করলে পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করলে ধারকত্বের মান বায়ু ধারকত্বের সমান হবে। এবার শোনো, এই জায়গাটা অনেকেই গণ্ডগোল করে। সি আর সি ভ্যাকিউম সমান হবে বলেছে। কখন দেখে নাও, প্রথমে এটা ছিল কিন্তু, তো শূন্য মাধ্যমের ক্ষেত্রে কী ছিল, এপসাইলন নট এ বাই ডি, এটা আগে ছিল। এবার যখন মাধ্যম প্রবেশ করালাম, কে মাধ্যম, ওকে, টি ডিস্টেন্সের মাধ্যম প্রবেশ করালাম, তাহলে বাকিটা কত হবে। এবার বলছে এটাকে দূরত্বটাকে চেঞ্জ করব, তাহলে আর ডি থাকবে না, ডি ড্যাশ মাইনাস টি। এই কোয়েশ্চেনটাই গণ্ডগোল হয় চিত্র বুঝতে। এখন কিন্তু আর ডি নেই, এটা আগের ঘটনা, ঠিক আছে। আর একবার চিত্রটা আলাদা করে রাখি, তাহলে বুঝতে পারবা। দেখে নাও, এক সেকেন্ড, তাহলে জিনিসটা বুঝতে পারবা। কোয়েশ্চেনটা দেখো, পড়ো। বলছে এখন বায়ু আছে দুটোতে, পুরোটাই বায়ু, পুরোটাতেই বায়ু, ব্যবধান হচ্ছে ডি, ঠিক আছে। এবার কি বলছে, বায়ুর জায়গায় কিছু মাধ্যম প্রবেশ করা, মাধ্যম প্রবেশ করালাম, ওকে, কতটা মাধ্যম প্রবেশ করালাম, টি। তাহলে বাকিটা বলছে এবার এই দুটোকে এমন করে চেঞ্জ করো, দেখো এটা মাধ্যম প্রবেশ করলে কি ধারকত্ব চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ কি না। কিন্তু বলছে এই দুটোর ব্যবধান এমন করো যাতে এর ধারকত্ব কী হয়ে যায়, সেম। আমরা তো জানি যখনই কোনো মাধ্যম প্রবেশ করানো হয় ধারকত্ব বেড়ে যায়, এটা আমাদের জানা আছে। কিন্তু আমি বাড়তে দেবো না, আগের মতোই রাখবো। তাহলে কি পাত দুটোর ব্যবধানকে সরাবো, তাহলে এখন সরিয়ে ডি ড্যাশ করলাম, এটা হচ্ছে কোয়েশ্চেন। তাহলে ডি ড্যাশটা কত হবে, তাহলে এটা ভ্যাকিউমের আর এটা মাধ্যম। তো মাধ্যমের ক্ষেত্রে কী ফর্মুলা ছিল, এপসাইলন নট এ বাই টি বাই কি কে প্লাস কত ডি মাইনাস টি। তো এখানে ডি এর জায়গায় ডি ড্যাশ করে দিলাম, কারণ এটা পরের কেস, এটা হচ্ছে এই কেসটা আর এটা হচ্ছে এই কেসটা। তাহলে দেখো এটা কেটে গেল, তাহলে একটু কোনাকুনি গুণ করি, তাহলে এখানে ডি চলে এলো, আর এখানে টি বাই কে প্লাস কত ডি ড্যাশ মাইনাস টি। চলো ভ্যালু বসাই। ডি এর ভ্যালু কত বলেছে 2 মিলিমিটার, সব মিলিমিটারই রাখছি। টি এর ভ্যালু কত 1 মিলিমিটার, কে এর ভ্যালু কত 3 প্লাস ডি ড্যাশ চেয়েছে মাইনাস কত টি এর ভ্যালু 1, ঠিক আছে। যদি 1 এই পাশে আসে 3 হয়ে যাবে, তাহলে 1 প্লাস 3 ডি ড্যাশ, ডি ড্যাশ মানে কত হয়ে যাবে 3 মাইনাস 1/3 মানে 8/3 মানে 2.67 মিলিমিটার। দেখো 2.67 এরকম, হ্যাঁ অপশান এ। বুঝতে পারলাম তাহলে, ওকে। এবার আমরা সেকশন এফ চলে আসছি, ক্লিয়ার। এইভাবে করতে হবে। পরের কোয়েশ্চেন দেখো, সেকশন এফ, এবং এটাই লাস্ট আমাদের সেকশন। দেখো সেকশন এফটা কি বলছে, পজ করে ট্রাই করি। দেখো সেকশন এফ পরেরটা এরকম, এই চিত্রটা এখানে, ওটা ব্যাটারি নেই, ওটা সি আছে, ভুল করে আঁকা হয়ে গেছে হয়তো, এটা সি হবে, হ্যাঁ ছোটো বড়ো দেখো চিত্রে আছে। এটা কথাই এলসিআর, আর কিছুই না। এটা এসি উৎস বলে দিয়েছে, এটা আর, এটা সি, এটা এল, ওকে। কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে 2, আর কিছু বলেছে এক্সি বলে দিয়েছে, দেখো 30 ওহম, এটা এক্সি বলেছে, আর এক্সএল বলেছে 15 ওহম। কোয়েশ্চেন চলো করা যাক। আর এর মান চেয়েছে, এই যে এটা আর এর মান। আচ্ছা বলো, কিছু বলেনি মানে এটা আরএমএস, মনে রাখবা এসির এটার রুলস, কিছু না বলে আরএমএস। তাহলে এই দুই প্রান্তের বিভব প্রভেদ বোধহয় বলে দিয়েছে ম্যাথসে, 40 ভোল্ট, এটা বলে দিয়েছে। তো ভি সমান আই আর ফর্মুলা ইউজ করো, ঠিক আছে। ভি সমান কী বলো আই আর, তাহলে ভি আরএমএস সমান আই আর মানে কি আই আরএমএস ইন্টু আর। তো ভি আরএমএস 40 ভোল্ট, কিছু না বলেনি মানে আরএমএস 40, আই আরএমএস 2, আর আর চেয়েছে, তাহলে আর সমান কত 20 ওহম। তাহলে প্রথম উত্তর হয়ে গেল 20 ওহম। তাহলে এটা কার সাথে সমান হবে 20 ওহম। তাহলে নিচে মেলাতো 31-এর সাথে, এটা 31-এর, এটা 31-এর কোয়েশ্চেন, ঠিক আছে। 31-এর কোয়েশ্চেন কী বলছে দেখো, 31-এর কোয়েশ্চেন। তাহলে এটা কার সাথে সমান হলো 20 ওহম, 20 ওহম কিতে আছে কিউতে, তাহলে 31-এর কিউ, অপশান বি কিউ। বুঝতে পারলাম, এটা হবে উত্তর। 32-এর কী বলছে দেখো, বাম স্তম্ভের 32-এরটা কী চেয়েছে, মানে বি এরটা কী চাইছে এক কথায়, দেখো ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য। দেখো 32-এরটা মানে বি, 32 মানে কি 31 মানে এ ছিল, এর কার সাথে মিললো এটার সাথে, 32 মানে কোনটা বি এরটা বলছে, ঠিক আছে। বি এরটা কার সাথে মিলবে দেখো, ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদ, ধারকের এই দুই প্রান্তের বিভব প্রভেদ কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। হয়েছে? আচ্ছা কী করে বের করবো বলো, ভি ভেবে দেখো,
একই রকম ভি সি লিখে দিলাম, ভি সমান কি আই আর, তো আই মানে কি আই আর এম এস, হ্যাঁ কি না, কিন্তু এটা ইউজ করে কাজ হবে, কোনো কাজ হবে না। তাহলে কিউ সমান কি আমরা ইউজ করতে পারি, সিভি, ঠিক আছে, আমরা কিউ সমান যদি সিভি ইউজ করি বা আই আর এম এস ইন্টু এক্সেল করে দাও, আর তো ইজি, ভিসি সমান কি আই আর হয়, কিন্তু আই এটা করে দাও, সরি সি, ভি সমান আমরা কী জানি বলো আই আর জানি তো, তাহলে ভি সি, তাহলে সি এর দুই প্রান্তের আমাকে বের করতে হবে, অবশ্যই এটা আর এম এস মনে রাখবা, কিন্তু এটা সি এর ক্ষেত্রে আর এম এস সমান কি আই আর এম এস আই ইন্টু আর, তো আই আর এম এস, আর আর মানে কি ধারো কি প্রতিঘাত কি হয় এক্সি, তাহলে আনসার কত হবে বলো, ভি আর আই আর এম এসের জায়গায় 20, সরি আই কি ভুলভাল বসাচ্ছি, দেখো 2, দেখো ভি সমান আই আর, তো আই আর এম এস তো জানি, আর আর মানে কত, এই তো এক্সিটা 30 ওহম, এর আরটা ওটাই তো রোধের সমতুল্য, তাহলে কত 30 বলেছে, তাহলে কত 60 ভোল্ট, তাহলে 60 ভোল্ট হবে, 60 কত পি, মানে অপশান এ পি এরটা হবে, ঠিক আছে। তারপরে দেখো 33 মানে কোনটা চাইছে, সি এরটা চাইছে, সি বলছে আবেশকের দুই প্রান্তের বিভব প্রভেদ, তো আবেশক মানে কি বলো, ভিএল মানে একই রকম আই আর, তাহলে আই আর এম এস ইন্টু কি এক্সেল করে দাও, আই আর এম এস কত 2 আর এক্সেল কত 15, মানে কত 30 ভোল্ট, 30 কোথায় আছে বলো 30 আর আছে, তাহলে অপশান বি আর, তাহলে অপশান বি আর মিলিয়ে নাও। 34 কী বলছে দেখো, ডি এরটা কী চাইছে দেখো, ডি মানে কোনটা, প্রযুক্ত মোট বিভব পার্থক্য, তো মোট বিভব পার্থক্যের ফর্মুলা কি এলসিআর এর ভি আর এর স্কোয়ার করে দাও বাই ভিএল মাইনাস ভিসি, সে এটা আগে পরে করো অসুবিধা নেই, কারণ স্কোয়ার আছে প্লাসই হবে, ভিআর মানে কোনটা এই যে এটা, যেটা আর এর দুই প্রান্তে ছিল কত ছিল 40, তাহলে 40-এর স্কোয়ার প্লাস ভিএল কত 30, ভিসি কত 60, তাহলে এটাকে আগে পরে করো কোনো ব্যাপার না, তার কারণটা কি স্কোয়ার আছে, তাহলে 30 হবে, তাহলে এখানে কত 4 4 16 প্লাস 30 মানে মাইনাস 30 স্কোয়ার করলে প্লাস মানে 900 মানে 2500 মানে 50 ভোল্ট, ঠিক আছে। তাহলে কোনটা হবে, কোনোটিই নয়, অপশান এস নেই এখানে একটাও, দেখো অপশান ডি, এটা এস হবে, কোনোটিই নয়, ঠিক আছে, ডিএস দেখে নাও, ডি এরটা এস হবে। লাস্ট 35 কী বলছে দেখো, 35-এর ই এরটা, 35 মানে অবশ্যই ই এর কথা বলছে, এটা তো 35-এরটা, ঠিক আছে। কী বলছে দেখো, আই সমান মাইনাস আই কস ওমেগা টি, এই জায়গাটা বুঝতে হবে, এখানে দেখাবো, চলো এখানে দেখাচ্ছি, আই সমান মাইনাস আই কস ওমেগা টি, এই জিনিসটা একটু বুঝতে হবে। আচ্ছা বলো এটাকে চাইলে আমরা এরকম লিখতে পারি কি, একটু ভেবে দেখো, মাইনাস আই নট থাকলো সাইন 90 মাইনাস ওমেগা টি লিখা যাবে, হ্যাঁ কি না, আমি এটা বোঝাচ্ছি, এটা ডিরেক্ট বলা যায়, কিন্তু আমি বোঝানোর জন্য সেটা করে দেখাচ্ছি, বলো এটা করা যাবে, হ্যাঁ কি না, অবশ্যই করতে পারি, ক্লিয়ার। এবার বলো মাইনাসটা ভেতরে নিয়ে যাও, তাহলে কী লিখতে পারি, আই নট সাইন, মাইনাস করলে কি ওমেগা টি সামনে চলে আসবে, 90 পরে চলে আসবে, হ্যাঁ কি না, আর ভি সমান কি ভি নট সাইন ওমেগা টি, ঠিক আছে, এটা ধরে নিতে হবে। এবার ভালো করে দেখো, ভি সমান ভি নট সাইন ওমেগা টি আর আই সমান আই নট সাইন ওমেগা টি মাইনাস 90, তাহলে কারেন্টটা কি 90 ডিগ্রি দশাগুণে পিছিয়ে থাকে, তো কার ক্ষেত্রে কারেন্ট পিছিয়ে থাকে বলো, আমাদের এটা জানা আছে, এল বিশুদ্ধ আবেশক বর্তনীর ক্ষেত্রে মনে করার চেষ্টা করো, চিত্র কেমন ছিল, ডান পাশে আই আর ওপরে কী ছিল ভি, হ্যাঁ কি না, তাহলে কি ভিটা আইয়ের সাপেক্ষে 90 ডিগ্রি কি এগিয়ে আছে, তাহলে অপোজিট কি ভি এর সাপেক্ষে আই 90 ডিগ্রি কী বলতে পারি পিছিয়ে আছে, এখানে তো ওটাই তো হচ্ছে, দেখো ভি এর সাপেক্ষে আই 90 ডিগ্রি পিছিয়ে আছে, বুঝতে পারলাম কি পারলাম না, এটা কী হবে বিশুদ্ধ আবেশক, তাহলে বিশুদ্ধ আবেশক মানে কেবলমাত্র আবেশক ইউ হবে, তাহলে 35-এরটা ইউ, অপশান ডি ইউ বিশুদ্ধ আবেশক, বুঝতে পারলাম হ্যাঁ কি না, ক্লিয়ার আছে। দেখো 90 ডিগ্রি কি পিছিয়ে আছে, এটা ভোল্টেজ সাপেক্ষে 90 ডিগ্রি পিছিয়ে আছে, এভাবে মনে রাখতে হবে, ক্লিয়ার, বুঝতে পারলাম। এটা আমরা এসি চ্যাপ্টারে পড়েছিলাম, এগিয়ে থাকে পিছিয়ে থাকা বিষয়গুলো, ক্লিয়ার। ভোল্টেজের সাপেক্ষে 90 পিছিয়ে আছে, দেখো ওটাই তো এলো এখানে 90 পিছিয়ে আছে, ওকে। আচ্ছা দেখে নাও, তো এই ছিল আমাদের সেট 1 কমপ্লিট হয়ে গেল, এরপরে ধীরে ধীরে আমরা সেটগুলো করার চেষ্টা করব, ওকে। সমস্ত ভিডিওর লিঙ্ক কোথায় দেওয়া আছে বলে দিলাম, সমস্ত ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, যেগুলো ভিডিওর কথা বললাম তার জন্য এখানে দেখো উল্লেখ করে দিয়েছি ডিসক্রিপশান বলে, আশা করছি বুঝতে পেরেছো, ওকে। তো আবার তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হবে, এই পর্যন্ত আমরা আপাতত রাখছি, ঠিক আছে। তো সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি, আর সবাইকে এক্সামের জন্য অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।